এখন থ্যাংক ইউ পেজে নিয়ে আসবে, আমরা যেটা এখন দিয়েছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা পেইড কোর্স ফ্রিতে দিয়ে দিচ্ছি। মানে হলো সেম কোর্স, সেম টপিক, সেম মডিউল আমি কভার করেছি আমার একটা পেইড কোর্সে। যে কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে আপনি দেখতে পারবেন এবং সেটা আরও আপডেটেড। মানে হলো আমাদের যেই কোর্সটা লঞ্চ হয়েছে সেটা থেকে আরও আপডেটেডভাবে আপনি জানতে পারবেন। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন, আপনি যদি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনাকে দ্বিতীয় কেউই এই লার্নিং বেস নিয়ে শেখাইতে আসবে অথবা আপনাকে কেউ জ্ঞান দিবে, এটা হবে না ইনশাআল্লাহ। তবে আপনাকে শেষ পর্যন্ত সূক্ষ্ম সূক্ষ্মভাবে প্রতিটা টপিক বুঝতে হবে। আমি সেটাই ট্রাই করব ইনশাআল্লাহ। তো আমি আশা করব আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এটা জাস্ট একটা ইন্ট্রো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো লেটস সি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটিতে ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করব ল্যান্ডিং পেজ কীভাবে ডিজাইন করতে হয়, আপনার বিজনেসের জন্য কিভাবে আপনি একদম পারফেক্ট ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন। ইন ডিটেলস চুল সেরা বিশ্লেষণ হবে ইনশাল্লাহ। তো এই চুল সেরা বিশ্লেষণের জন্য আমরা একটা শিট তৈরি করেছি, যে শিটে প্রায় 26টা মতো স্টেপ দেওয়া আছে, মানে 25টা হবে স্টেপ দেওয়া আছে। আপনি যদি এই 25টা স্টেপ কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার ল্যান্ডিং পেজ অটোমেটিক হয়ে যাবে। জাস্ট আমাদের ইন্টারনালি কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা দেখব। ওকে, আমাদের এখানে প্রথমেই দেওয়া আছে ডোমেন কিনতে হবে, দেন হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে হবে, তারপর এসএসএল ইনস্টল করতে হবে, এবং এগুলো কি এগুলো জানবো। একদম চুল সেরা বিশ্লেষণ হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ডোমেন আমরা যদি কিনতে চাই, আর ডোমেন কি সেটা আমরা অবশ্যই জানি অনেকেই। ডোমেন হলো একটা নাম, যে নামের মাধ্যমে আপনার ওয়েবসাইটে মানুষ ভিজিট করতে পারবে। আর হোস্টিং হলো এমন একটা জিনিস যেখানে আপনার কন্টেন্টগুলো, আপনার প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটটা থাকবে, মানে স্টোর হবে। স্টোরেজ, যেটাকে আমরা মেমোরি কার্ড বলি অথবা হার্ড ডিস্ক বলি, যেটাই বলি না কেন, এটা ভার্চুয়াল স্টোরেজ, যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট লাইভ করতে পারি। শেষ, এটা হলো হোস্টিং। তো এখন আমরা ধরেন আমাদের কম্পিউটারে একটা সার্ভার রাখলাম, অথবা আমাদের কম্পিউটারে একটা আমাদের ওয়েবসাইট রাখছি, এবং এটাকে পাবলিক করব কিভাবে, আমাদের হোস্টিংয়ের সাথে কীভাবে আমরা ডোমেন কানেক্ট করব, সেটা আমরা দেখব। হ্যাঁ, সেটা আমাদের দেখা উচিত ইনশাল্লাহ। ওকে, তো ডোমেন কেনার জন্য আমরা বাংলাদেশে অনেক সাইট পেয়ে যাব। আমরা জাস্ট এখান থেকে যদি একদম রিজনেবল প্রাইসে ডোমেন কিনতে চাই, আমাদের অনেকগুলো সাইট আছে। তার ভিতরে হয়তো বা আমি এখান থেকে যদি দেখতে পারি, যদি হোস্ট সেবা দেই, মেবি ওদের ওদের এখান থেকে একদম রিজনেবল প্রাইসে ডোমেন কেনা যায় অন্তত 1 বছরের জন্য। আমি এখান থেকে অধিকাংশ সময় ডোমেন কিনে থাকি। তো এখান থেকে কিনলে একটা প্রবলেমও হয়, যেমন এদের বিশেষ, মানে এদের প্রবলেম না, এটা বাংলাদেশের প্রত্যেকটা হোস্টিং প্রোভাইডারের প্রবলেম, যে মানে আপনার ডিএনএস আপডেট হতে অনেক টাইম লাগে। ডিএনএস হলো ডোমেইন নেম সার্ভার, ঠিক আছে? মানে প্রত্যেকটা ডোমেইনের, প্রত্যেকটা আইডির, প্রত্যেকটা, যেমন এখানে একটা নাম লেখা যাচ্ছে না, যে হোস্ট সেবা .com। সাপোজ আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা timegif.com নামে একটা ওয়েব ডোমেন, যেটা আমি এখন লাইভ আছে। এটা এটা আমার না, এটা আমার স্টুডেন্টের একটা ওয়েবসাইট, যেটা আমাকে দিয়েছে একটু দেখার জন্য, এবং আমিও নিয়েছি, যে একটা ক্লাস করাবো যেহেতু আপনাদেরকে দেখাবো। শেষ, তো তো এটা হলো ফ্যাক্ট। তো প্রত্যেকটা ডোমেনের একটা ইউনিক আইপি থাকে। ওই আইপিটাকে মূলত আপনার হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে হয়। কানেক্ট করার জন্য একটু টাইম লাগে। আপনি যদি ইন্টারন্যাশনাল সাইটগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 30 মিনিট টাইমের ভেতর হয়ে যায়, কিন্তু বাংলাদেশে ইউজ করলে আপনার 24 ঘন্টার বেশি সময় লাগে। তো যাই হোক, ডিপেন্ড করে আপনার সাইটের উপর আপনি কোন জায়গা থেকে নিচ্ছেন। তো এই হলো ফ্যাক্ট। তো আপনি যদি ডোমেন হোস্টিং নিতে চান, ইন্টারন্যাশনাল লেভেলের ডোমেন হোস্টিং নিতে চান, তাহলে আপনার জন্য অবশ্যই হোস্টিংয়ের ভালো হবে। হোস্টিংয়ের হলো হোস্টিং, ডোমেন হোস্টিং একটা প্ল্যাটফর্ম, যেটা খুবই ভালো সার্ভিস প্রোভাইড করে ইন্টারন্যাশনালি। আর যদি আপনি বাংলাদেশের সাইট ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি হোস্ট সেবা আছে এখানে, ডায়না হোস্ট আছে, অনেকগুলোই আছে। তো এখান থেকে আমি এদের থেকে নেই, এদের থেকে আমি হোস্টিং নিব, এদের থেকে আমি ডোমেন নিব। সেক্ষেত্রে আশা করা যায় বেশি লেট হবে না। ওকে, তো আমি এখান থেকে যদি আমি ডোমেন নাম সার্চ করি, সাপোজ আমার যে বিজনেস নাম আছে, অথবা আপনি আপনার বিজনেসের নামে সার্চ করবেন, আপনি যে নামে বিজনেস করেন না কেন। এখন আমি ধরেন এখানে আমি সার্চ করবো ইসাফুল ইসলাম সিয়াম, দেখি এখানে আমার আমার নামে কোনো ডোমেন আছে কিনা।
ইসাকুল ইসলাম সেম, কারণ আমি ইসাকুল ইসলাম নামে অনেক ডোমেন কিনে ফেলছি, অনেক ডোমেন .com .xyz .shop আমি অনেকগুলো কিনে ফেলছি, হয়তো এটা অ্যাভেলেবল থাকবে না। তো না থাকলে সমস্যা নেই, আমরা নতুন অন্য নামে ডোমেন দেখবো। ওকে ফাইন, এটা অ্যাভেলেবেল আছে, ইসাকুল ইসলাম .com অ্যাভেলেবেল আছে। ওকে ফাইন, দ্যাটস গ্রেট ফর মি। আমি যদি এটাকে অ্যাড টু কার্ট করে ফেলি, দেখেন এখানে আমাদের অ্যাড টু কার্ট হয়ে গেছে, মানে কি আমাদের একটা ডোমেন কার্টে অ্যাড হয়েছে। কার্ট হলো কি, যেখানে আমরা যে পারচেস করি না, পারচেস করার সময় আমরা যখন শপিং মলে যাই, আমরা ব্যাগের ভিতরে জিনিসপত্র নেই, সেম জিনিসটা হলো ওয়েবসাইটে একটা কার্ট, কার্টের ভিতরে আমাদের জিনিসপত্র অ্যাড হয়। এই যে .com ডোমেনটা আমাদের অ্যাডেড হয়েছে, তার মানে কি আমাদের ব্যাগের ভিতরে অ্যাড হয়েছে, আমরা এখন অন্য জিনিস কেনাকাটা করতে পারবো। তো আমাদের ডোমেন অ্যাড করে ফেলছি, আমরা এখন হোস্টিং অ্যাড করব, কারণ আমাদের তো জন্য একটা হোস্টিংও কেনা লাগবে, তাই না? তো হোস্টিং কেনার জন্য আমরা কী করবো, এখান থেকে ওয়েব হোস্টিং আছে, শেয়ার হোস্টিং আছে, এখানে রিসেল হোস্টিং আছে। তো আমরা কী করব, এমন একটা হোস্টিং নিব যেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইট খুব ভালো পারফর্ম করে। আর সবসময় বাংলাদেশের জন্য আমাদের BDIX হোস্টিংগুলো খুব ভালো পারফর্ম করে। BDIX প্রিমিয়াম হোস্টিংটা দেখতেই পারি, এখানে ওরা কীরকম সার্ভিস অফার করে আমি একটু দেখি, তারপরে আমি আসলে আপনাদেরকে বলতে পারবো সার্ভিসটা কোনটা বেটার হতে পারে। যেমন এখানে আমাদের ইয়ারলি সাবস্ক্রিপশন আছে 800 টাকা, এটা ইয়ারলি, যেটার ভিতরে 5 GB এনভিএমই স্টোরেজ দিবে, 350 GB ব্যান্ডউইথ দিবে, 40,000 ভিজিটর মান্থলি, 50 ওয়েবসাইট করতে পারবো। ওকে ফাইন, নো প্রবলেম। এটা বলছে ই কমার্সের জন্য না, মানে প্রথমটা আমাদের ই কমার্সের জন্য না, এখানে আমাদের ক্রস দিয়ে দিয়েছে, তো দ্বিতীয়টা হলো আমাদের ই কমার্সের জন্য, সেটাই বলছে। তো আমাদের এইটা আমি এখন দেখছি না, আমি যদি অন্য একটা দেখি, ভিপিএসের ভিতরে দেখি, আমাদের লিনাক্সের ভিতরে BDIX হোস্টিং দেখি, অথবা উইন্ডোজের ভিতরে BDIX হোস্টিং, এগুলো আপনার বোঝার দরকার নেই, আপনি জাস্ট হোস্টিংটা বোঝেন। ওয়েব হোস্টিং হলো আপনার যেখানে ওয়েবসাইট মানে আপনি লাইভ করতে পারবেন। আর ভিপিএস সার্ভার হলো কি, আপনার ভার্চুয়াল একটা সার্ভার যেটা সম্পূর্ণ ভার্চুয়ালি ম্যানেজ হয়। ভিপিএস BDIX হোস্টিং, যদি আপনি BDIX ভিপিএস হোস্টিং নিতে পারেন, তাহলে এটা আপনার নর্মাল BDIX থেকে সুপার ফাস্ট হবে, ঠিক আছে? তো দেখেন এখানে আমার মান্থলি সাবস্ক্রিপশন, মানে মান্থলি সাবস্ক্রিপশনটাই হলো আপনার 1100 টাকা করে মান্থলি, ঠিক আছে? তো আমাদের এত হাই প্রয়োজন নয়, আমার অন্তত প্রয়োজন নাই। আপনি যদি আপনার বিজনেসের জন্য খুব ভালোভাবে, সাপোজ আপনি সেল করতে চান যে ডেলি 100-200 পিস, তাহলে অবশ্যই আপনাকে একটা খুবই ভালো একটা হোস্টিং নিতে হবে। আর যদি মনে হয় না আমার ডেলি 10টা থেকে 20টা সেল করতে হবে, তাহলে অবশ্যই আপনাকে একটা স্ট্যান্ডার্ড লেভেলের ডোমেন, মানে একটা হোস্টিং নিলেই হবে, ঠিক আছে? এখন এখানে অনেক হোস্টিং পেয়ে যাবেন, মান্থলি ইয়ারলি অনেক হোস্টিং পেয়ে যাবেন। এখন আপনি অনেক সময় মানে কনফিউজড হয়ে যান যে আপনার জন্য কোনটা বেটার হবে, বেটার কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, এটা নিয়ে টেনশন না করে আপনি ইনিশিয়ালি একটা দিয়ে শুরু করেন ভাই। আপনি প্রফেশনাল, কর্পোরেট, আনলিমিটেড, আলটিমেট, যে কোনো একটা দিয়ে আপনি শুরু করেন। যে কোনো একটা প্যাকেজ আপনি যে কোনো সাইট থেকে কিনেন না কেন, হোস্ট সেবা কিনেন, একজন হোস্ট থেকে কিনেন, হোস্টিংয়ার থেকে কিনেন, অথবা ডায়না হোস্ট থেকে কিনেন, যে কোনো সাইট থেকে কিনেন, সমস্যা নাই। আপনি কেনার পরে পরে যখন সেলস বাড়বে, তারপরে আপনি যে কোনো সাইটে আপডেট করতে পারবেন। পকেটে টাকা আসলে আপনি ওই 10,000 টাকা না 20,000 টাকা খরচ করে আপনি হোস্টিং নিতে পারবেন। তাকে আমাকে প্রথমে ইনিশিয়াল স্টার্টটা করতে হবে, ঠিক আছে? প্রথমে ইনিশিয়াল স্টার্ট করার জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটা হোস্টিং সাইট নিলেই আপনি কাজ করতে পারবেন। ওকে, এখানে ওরা মান্থলি অফার করতেছে, ইয়ারলি অফার করতেছে, 2 বছর 3 বছরের জন্য অফার করতেছে। তো আমি এখানে মান্থলি প্যাকেজটা নিব, যেটা আমাদের জাস্ট আপনাকে দেখানোর জন্যই এই হোস্টিংটা নেওয়া, আর কোনো কারণ নাই। কারণ আমার ইসাকুল ইসলাম সিয়ার নামে কোনো হোস্টিং প্রয়োজন নাই, অলরেডি আমার হোস্টিংকারে হিউজ ডোমেন কেনা আছে এবং হিউজ হোস্টিং কেনা আছে, যেটার মাধ্যমে আমার বিজনেস চলে যায়। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আমরা হোস্টিং কিনতে পারি, জাস্ট এই জন্যই আর কি। এখান থেকে আমরা কি করছি, এখান থেকে আমরা হোস্টিং সিলেক্ট করেছি কোনটা, ওয়েব হোস্টিং থেকে, শেয়ার হোস্টিং থেকে BDIX প্রিমিয়াম হোস্টিংটা সিলেক্ট করেছি। আপনি যদি আপনার বিজনেসের জন্য চান, অবশ্যই আপনাকে একটা ভালো হোস্টিং চুজ করতে হবে, সেজন্য আমরা প্রিমিয়ামটা সিলেক্ট করেছি। তো আমার বিজনেসের জন্য না, আমি জাস্ট আপনাকে দেখাবো, এই জন্য আমি কি করব, শেয়ার হোস্টিং থেকে BDIX বাজেট হোস্টিং নিব, মানে মিনিমাম বাজেট একটা হলেই হলো, জাস্ট দেখানোর জন্য যে কীভাবে হোস্টিং কিনে, ঠিক আছে? হোস্টিং কানেক্ট করার পরে দেন পরের কাজ আমি আমার হোস্টিংয়ে করে দিব, তাহলে হবে, নো প্রবলেম। ওকে, তো এখানে আসছে কি যে ওয়েব হোস্টিং আমার মান্থলি প্ল্যানে আসছে 260 টাকা। 260 টাকা দিলে আমার 5 GB হোস্টিং, 200 GB ব্যান্ডউইথ পেয়ে যাবো। ওকে ফাইন, এটা আমার জন্য একদম পারফেক্ট। ইনিশিয়ালি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি অর্ডার নাওতে ক্লিক করে দেই। অর্ডার নাওতে ক্লিক করার পরে আমি এখান থেকে নেক্সট অপশনে চলে আসলাম, 2 যে ডোমেন অপশন আসছে, এখান থেকে আমার যে ডোমেন অলরেডি 2 GB ব্যান্ডউইথ আছে, 2 GB ব্যান্ডউইথ পেয়ে যাবো। ওকে ফাইন, এটা আমার জন্য একদম পারফেক্ট। ইনিশিয়ালি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি অর্ডার নাওতে ক্লিক করে দেই। অর্ডার নাওতে ক্লিক করার পরে আমি এখান থেকে নেক্সট অপশনে চলে আসলাম, চুজ এ ডোমেন অপশন আসছে, এখান থেকে আমার যে ডোমেন অলরেডি
নেওয়া আছে, যেটা আমি ইউজ করব এখান থেকে, মানে কার্ড থেকে ইউজ করব। দেন আমাকে নেক্সট অপশনে নিয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। এটা ডিপেন্ড করে সাইটের উপর, এক এক সাইটে এক এক টাইম লাগে আর কি। দেখেন আমি এখান থেকে আমার ডোমেন রেজিস্ট্রেশন করব, পাশাপাশি একটা হোস্টিং নিব। আমার টোটাল কস্ট আসছে কত, 1200 টাকা। ওকে ফাইন, আমি এটা নিয়ে ফেলি, চেক আউট করি। আমি এখান থেকে প্রথম লগ ইন করে নিই আমার ইমেল দিয়ে। আমার এই হোস্টেপা থেকে আমার প্রচুর ডোমেন কেনা আছে, কারণ এদের এখানে ফ্রিতে ভালো, মানে অনেক কমে হোস্টিং মানে ডোমেন পাওয়া যায় আর কি। সেজন্য আমি এখান থেকে ডোমেন নেই, ডোমেন নিয়ে দেন আমি আমার অন্য জায়গায় সুইচ মানে নিয়ে ফেলে আর কি, চেঞ্জ করে ফেলে। আচ্ছা, চেক আউট করার পরে দেন আমি যদি একটু অপেক্ষা করি, দেন আমার এখান থেকে আসছে ফলোয়িং, আরও কিছু ফলো করতে হবে। ওকে ফাইন, আমি এখান থেকে এটাকে রোবট চেক করতে হবে। ওকে ফাইন, এটা হয় নাই, টেক্সি। ওকে ফাইন। দেন আমি পে করবো কিভাবে, বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, ব্যাংক পেমেন্ট আছে, ক্রেডিট এবং ডেবিট কার্ড আছে। ঠিক আছে, আমি এখান থেকে রকেটে পেমেন্ট করতে চাইলে, হ্যাঁ রকেটে পারবো, সমস্যা নেই। দেন আমি চেক আউটে করে দিই। চেক আউটে করার পর একটু সময় লাগবে। এই যে আমাদের কি আসছে, রিডাইরেক্ট হচ্ছে, আমাদের পেমেন্ট মেথডে রিডাইরেক্ট হচ্ছে। সময় লাগবে, সব কিছুতে আপনাকে সময় দিতে হবে। আচ্ছা, আর রকেট, এটা হলো আমাদের মানে ওদের অটো পে না, এটা হলো আমাদের একটা ম্যানুয়ালি পে। এখানে যদি আমি এটা পে করি, এখানে যদি আমি এটা করি, তাহলে আমার অনেক টাইম লাগবে, যেটাতে আমি দেখাতে পারবো না আপনাকে এই ভিডিওটার মাধ্যমে, আমাকে অনেক সময় দিতে হবে। ঠিক আছে, সেজন্য আমরা কী করবো, অন্য একটা সাইট দেখবো, এখান থেকে আমরা নিব না, জাস্ট চেঞ্জ। আমি এখান থেকে কী করবো, আমরা একজন হোস্টে চলে যাব, একজন হোস্টে চলে আসলাম। একজন হোস্ট থেকে আসার পরে আমি আমার ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলি। ওকে ফাইন, বাইসাইকেল। আমি ইন ডিটেলস সব কিছু করবো, কোনো কিছু কাটসাট করবো না, যেন আপনার জন্য বিষয়টা বুঝতে সুবিধা হয়, আপনার জন্য বুঝেন যে কীভাবে কাজটা হয়। আমি আবার বলছি, একদম বেসিকদের জন্য করা তো। ওকে, এখানে আমার ডোমেন আছে দুইটা, ইনভয়েস দুইটা তৈরি হয়ে আছে, রিনিউ করি নেই এবং রিনিউ করা লাগে না আমার। তো যাই হোক, আমি এখান থেকে যদি নতুন ডোমেন নিতে চাই, জাস্ট এখান থেকে আমরা কি করব, আমাদের সরি, আমি যদি এখান থেকে একজন হোস্টে চলে আসি, একজন হোস্টের মেইন সাইটে চলে আসি। প্রথমে তো আমরা লগ ইন করেছি আমাদের সাইটে, নো প্রবলেম, মানে একজন হোস্টে লগ ইন করেছি। দেন আমরা এখান থেকে কী করব, ডোমেন রেজিস্ট্রেশন করব, অথবা আমরা হোস্টিং চুজ করি আগে একটা। আমরা এখান থেকে ওয়েব হোস্টিং চুজ করব, জাস্ট ইনিশিয়ালি মান্থলি প্যাকেজটা নেব 300 টাকা দিয়ে। পাশাপাশি আমরা একটা হোস্টিং নিব, সরি ডোমেন নিব, এখান থেকে XY যে ডোমেনটা নেব, সিয়াম, সরি ইসাকুল ইসলাম সিয়াম .xyz। আমি দেখি এটা আছে কিনা অ্যাভেলেবেল, যদি অ্যাভেলেবেল থাকে এটা এখন নিয়ে ফেলবো। আমাদের এখন অত ভালো ডোমেন এখন এই মুহূর্তে প্রয়োজন নেই, আপনাকে জাস্ট দেখানোর জন্য। দেখেন এখান থেকে আমার ডোমেন অ্যাভেলেবেল আছে, হোস্টিং অ্যাভেলেবেল আছে, হয়ে গেল। দেখেন সব জায়গায় সিস্টেমটা এক, হয়তো বা আপনার ইউআইটা চেঞ্জ হবে। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্যই প্রথম সাইটটা তো গিয়েছি, দ্বিতীয় সাইটটা তো আপনাকে নিয়েই আসছি। সুতরাং এখানে কোনো কিছু হাইড নাই, ইন ডিটেলস সব কিছু খোলামেলা। আপনি দেখেন এখান থেকে আমি কী করছি, হোস্টিংও চুজ করেছি, ডোমেনও সিলেক্ট করেছি। দেন আমি এখান থেকে আমাদের সার্ভার হলো আমাদের সাপোজ বাংলাদেশের সার্ভারকে, যেহেতু আমি বাংলাদেশে হোস্টিংটা লাইভ করব, পিরিয়ড হবে 1 মাস, আমি 1 মাসের জন্য দিতে চাচ্ছি, সমস্যা হলে বেশি হবে, আমি 1 মাস। তার প্যাকেজ হলো স্টার্টারটা, তারপরে হলো আমি এখান থেকে ডোমেন রেজিস্ট্রেশন হবে 300 টাকা দিয়ে, ডোমেন প্রাইভেসি হলো ফ্রি। দেন এখান থেকে ইউজ ডিফল্ট কন্ট্রাক্ট ইনফরমেশন। দেন আমি কিভাবে পে করব, আমি এখান থেকে পে করব সূর্য পেতে। সূর্য পেতে আমার অনেক অপশন থাকবে পেমেন্ট করার, আপনি চাইলে এখান থেকে বিকাশ, নগদ, রকেট যে কোনো পে মানে অ্যাকাউন্ট অপশনে আপনি পে করতে পারবেন। আমার টোটাল ভ্যালু আসছে 627 টাকা। আচ্ছা, তো এখান থেকে আমি কি করব, কমপ্লিট অর্ডারে ক্লিক করে দিব, দেখি কি হয় আসলে। প্লিজ ওয়েট, দেন আমার এখান থেকে বাকি প্রসেসগুলো কমপ্লিট হবে।
তো আমি আগের যেই হোস্ট সেবাতে করিনি, কারণ এটা হল অটো পেমেন্ট ছিল না, ওটা ছিল আমাদের ম্যানুয়ালি পেমেন্ট ছিল। সেজন্য আমরা এখানে আসছি কি ইনভয়েস তৈরি হয়ে গেছে। আমার এখানে একটা মেল চলে আসবে আমার মেইলে। আমার মেইলে আসার পর অনেক কিছু হাইড করে দিব আমরা বলছি, তো সমস্যা নাই। দেখেন এখান থেকে আমার একজন হোস্ট থেকে মেইল আসছে। প্রথম মেইলটা আসছে ইনভয়েস তৈরি হয়েছে, দ্বিতীয় মেইলটা আসছে অর্ডার কনফার্ম করার জন্য, ঠিক আছে। তারপর হোস্ট সেবা থেকেও মেইল আসছে, ঠিক আছে, সব কিছুই আসছে। আচ্ছা, তো আমি এখান থেকে কী করছে, আমরা যে প্রথমে যে ইনভয়েসটা তৈরি হয়েছে সেটা আমরা এখান থেকে ভিউ ইনভয়েসে ক্লিক করে এটাকে পে করে দেবো, তাহলে আমাদের একটা হোস্টিং হয়ে যাবে, মানে হোস্টিং কেনা হয়ে যাবে। তো তারপরেও যদি আপনি যে কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আপনি অন্য ইউটিউবে ভিডিও দেখেও আপনি করতে পারেন। প্রবলেম ফেস করলে আমাদেরকে জানাতে পারবেন, আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে, নো প্রবলেম। ওকে, আমি এটা ডিবিবিএল নেক্সাসের মাধ্যমে পেমেন্টটা করে ফেলবো, তো একটু অপেক্ষা করতে হবে। ওকে, তো আমি এখান থেকে গো করে দিলে আমার ডোমেইন কেনা হয়ে গেছে, আমার পে করা হয়ে গেছে। আমি এখন ডোমেন হোস্টিং পেয়ে যাব। আচ্ছা, তো আমার ডোমেন হোস্টিং কেনা শেষ, একটু সময় লাগবে প্রসেস হতে। ইন ডিটেলস দেখাবো, তো এই জন্য ভিডিওটা লং হবে, অনেক লং হবে। আমার এখানে মেল চলে আসছে, এই যে দেখেন আমার ইনভয়েস তৈরি হয়েছে এবং পেমেন্ট কনফার্ম হয়েছে, পেইড হয়েছে, একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে। আমার এখানে কোন মেল হয়েছে, XYZ। আমি যদি এটাকে যদি কপি করে যদি আমি এখানে সার্চ করি, তাহলে আমি দেখতে পারবো আমার ডোমেনটা এখনও মানে লাইভ হয় নাই, ঠিক আছে, সাকসেসফুল। ওকে, আমি এখান থেকে যদি মাই সার্ভিসে ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখান থেকে দেখতে পারবো আমার এই ডোমেনটাতে এখন পেন্ডিংয়ে আছে, একটু সময় লাগবে স্ট্যাটাসটা চেঞ্জ হতে। আমি সব কিছু লাইভেই করব, কোনো কিছু আমি হাইড করব না, জাস্ট আমার একদম একদম পার্সোনাল ইনফরমেশন ছাড়া সেগুলো আমি হাইড করব না, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমার স্ট্যাটাস পেন্ডিংয়ে দেখাচ্ছে। আমি যদি এখান থেকে যদি সাপোর্টে কথা বলার চেষ্টা করি, সাপোর্ট দেন ডোমেইন চেক, স্টার্ট দ্য চ্যাট, আমি যদি চ্যাটে ক্লিক করি তাহলে আমার আমি এখান থেকে করে দিলাম। আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আমি জাস্ট সব কিছু আপনাকে দেখানোর জন্য এটাকে ভিডিও রেকর্ড করা, যেখানে আমাকে বলছে যে একটু সময় দেওয়ার জন্য। এবং আমি বলছি না যে একজন হোস্ট হলো সবচেয়ে সাপোর্টিভ এবং খুবই ফাস্ট সার্ভিস দেয়, মানে বিশেষ করে কাস্টমার সাপোর্ট যেটা খুবই ফাস্ট। এই জন্য আমি এদের মানে এদের সার্ভিসটা খুব ভালো ব্যবহার করি অন্য অন্য সাইটগুলোর তুলনায় আর কি। আমাদের যেটা মেইনলি ফ্যাক্ট সেটা হলো আমাদের ডোমেইন এনেবল হয়েছে কিনা এবং আমাদের হোস্টিংটা আমি অ্যাক্সেস করতে পারতেছি কিনা। যখন আমি এখান থেকে লগ ইন টু সি প্যানেলে ক্লিক করব, তখন আমরা একটা সি প্যানেলে পাবো, যেখানে আমরা আমাদের ওয়েবসাইট রাখতে পারবো, যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট রান করতে পারবো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা কী করছি, আমাদের যদি শিটে চলে আসি, প্রথম যে অপশনটা ছিল আমাদের ডোমেন কেনা শেষ, হোস্টিংয়ের সাথে কানেক্ট করাও শেষ। মানে হোস্টিংয়ের সাথে কানেক্ট করা শেষ কীভাবে দেখেন, আমি যদি আমার হোস্টিংয়ে চলে আসি, আমার যদি সি প্যানেলে চলে আসি, সি প্যানেলে চলে আসার পরে আমি এখান থেকে একটা ডোমেন অ্যাড করবো। আমি যদি এখান থেকে ডোমেন সেকশনে চলে আসি, ডোমেইনে আসার পরে jisaguislamsiam.com ডোমেনটা অলরেডি অ্যাড করা হয়েছে, তার মানে কি আমার ডোমেন অলরেডি অ্যাড করা শেষ। ওকে, দেন দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো আমাদের SSL ইনস্টল এবং HTTPS সক্রিয়। SSL ইনস্টল করলে কি হয়, SSL ইনস্টল করলে আমাদের সাইটটা সিকিউর হয়। দেখেন আমি যদি প্রথমটা কমপ্লিট হয়েছে, আমি প্রথমটা টিকমার্ক দিয়ে দিলাম, আমার প্রথম স্টেপ কমপ্লিট। তো দ্বিতীয়ত SSL ইনস্টল এবং HTTPS সক্রিয় যদি আমরা করতে চাই, তাহলে আমরা এখান থেকে সি প্যানেলে চলে আসব, সি প্যানেল থেকে হোমে চলে আসব। হোম থেকে আমরা যদি এখান থেকে সার্চ করি, এখান থেকে সার্চ করলেও করতে পারি, SSL লিখে সার্চ করলে হয়ে যাবে SSL। তাহলে আমরা এখান থেকে যে SSL TLS অপশনটা পাবো, এখান থেকে আমরা ক্লিক করলেই হয়ে যাবে। দেন এখান থেকে আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমরা আবার এখান থেকে SSL ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে SSL TLS স্ট্যাটাস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব।
ক্লিক করার পরে এইখান থেকে আমাদের যে প্রত্যেকটা ডোমেইন লেখা আছে, প্রত্যেকটা ডোমেইন আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে রান অটো এসএসএল এ ক্লিক করে দেব। তাহলে কি হবে, আমাদের ডোমেইনের সাথে এসএসএলটা অ্যাড হবে। আচ্ছা, এসএসএল ছাড়া বিষয়টা কী হয় আমি জাস্ট আপনাকে দেখানোর ট্রাই করি। আমি যদি আমার ডোমেইন একটু ভিজিট করি, আমার ইসাকুল ইসলাম ডট XYZ আমি যদি ভিজিট করি, ভিজিট করার পরে আমরা এখান থেকে দেখেন, এখান থেকে একটা নোটিফিকেশান আসছে যে ইউর কানেকশন ইজ নট সিকিউর, মানে আমাকে বলছে যে এই সাইটটা আমার জন্য সিকিউর না। তো যখন আপনার অডিয়েন্স এরকম দেখবে তখন কিন্তু আপনার অডিয়েন্স আপনার মধ্যে ট্রাস্ট করতে পারবে না, তাই আমাদেরকে কী করতে হবে, সিকিউর করতে হবে। পাশাপাশি আপনার এই এসএসএল অ্যাড না থাকলে অনেক সময় অনেক ব্রাউজার সাপোর্ট করে না, তো ওই জন্য আপনাকে এসএসএলটা অনেক ভালো করে অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে আমাদের অটো এসএসএল প্রোগ্রেস আছে, এটা রান হচ্ছে, একটু সময় লাগবে, এসএসএলটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে। আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমাকে একটা নোটিফিকেশন আসছে যে সাকসেস, আমার এসএসএল অ্যাক্টিভ হয়ে গেছে, তবে একটু সময় লাগতেছে যেটা আমাদের লাইভ হওয়ার জন্য। তো এখন যদি আমি একটু রিলোড দিই আমাদের সাইটে, একটু সময় লাগবে। আচ্ছা, আমাদের এসএসএল এর কাজ শেষ। এটা যে কোনো সাইটে করলে একটু টাইম লাগে এসএসএল অ্যাক্টিভ হওয়ার জন্য। তোকে আমাদের এসএসএল সক্রিয় হয়ে গেল। দেন নেক্সট অপশন হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে আমাদের সাইটের সাথে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা কী করবো, সি প্যানেলে আবার আসবো। সি প্যানেলে আসার পরে আমরা তো নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পরে আমরা এখান থেকে এই যে সফটওয়্যার অপশনে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফট ক্লাউস নামে একটা অপশন পাবো। ঠিক আছে, সফটওয়্যার সেকশনে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফট ক্লাউস নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করলেও হবে। অথবা আপনি যদি এখান থেকে বাম পাশে দেখেন একটা অপশন আসছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফট ক্লাউস, এখানে ক্লিক করলেও হবে, একদম সেম অপশন। আসার পরে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেব। ইনস্টলে ক্লিক করার পরে আমরা যে ডোমেন অ্যাড করেছি সেই ডোমেনটা এখানে চলে আসছে। দেন এখানে একটা ডিরেক্টরি আসছে। ডিরেক্টরি হলো একটা রুট মানে হলো একটা সাপোজ ঘরের মতো। আপনি একটা ঘরে ঢুকলেন অথবা একটা বাসায় ঢুকলেন, ঢোকার পরে আরেকটা ছোট রুম আছে। তার মানে কি আপনার যখন আপনি যদি ওই রুমকে অ্যাক্সেস করতে চান তাহলে আপনাকে ঘরে ঢুকে তারপরে আপনাকে রুমে যেতে হবে, তাই তো? আর যদি আপনি আপনি ওই সাপোজ আপনি যদি ওই রুমটা না থাকে তাহলে আপনি কী করতে পারবেন, একদম ঘরে ঢোকার সাথে সাথে ফুল ঘরটা দেখতে পারবেন। মানে আমি জানি না সে কথাটা বোঝাতে পারছি কিনা, বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি আপনার ওয়েবসাইটের সামনে অথবা আপনি যদি ওয়েবসাইটে কোনো ডিরেক্টরি অ্যাড করেন তাহলে আপনার ওয়েবসাইট, এই যে এখানে একটা লিঙ্ক আছে দেখেন, আমি জাস্ট এখানে মার্ক করেছি, এরকমভাবে সার্চ করলেই পাবে। সে যদি শুধুমাত্র XYZ অথবা আপনার ডোমেনের পরে .com এরকম লিখে সার্চ করে তাহলে সে পাবে না। যদি আপনি এখান থেকে কোনো ডিরেক্টরি অ্যাড করেন, তো আমরা কী করবো, এখান থেকে কোনো ডিরেক্টরি অ্যাড করবো না, জাস্ট ক্লিন রেখে দেবো। ওকে, দেন আমরা এখান থেকে কী করবো, HTTPSটা সিলেক্ট করে দেবো। ওকে ফাইন, এই দুটো কাজ করলে আমাদের শেষ হয়ে যাবে। SSL ফাইনে তো SSL এখনও অ্যাক্টিভ হয় নাই, সেজন্য এখান থেকে দেখাচ্ছে নট ফাউন্ড, একটু সময় লাগবে অ্যাক্টিভ হতে। তো এখান থেকে আমরা আপডেট যে আমাদের 6.8.2 আছে সেটা সিলেক্ট করে দিব। দেন নিচে আসবো, আসার পর এখান থেকে আমাদের একটা সাইটের নাম দিই, সাপোজ ইসাকুল ইসলাম সিয়াম ইউর মার্কেটিং সলিউশন। আচ্ছা, চলে আসছে অলরেডি, যাই হোক। তার মানে এখান থেকে যদি আমরা অ্যাডমিনে ক্লিক করে একটা পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড 1 2 3 না, মানে এটা কমন পাসওয়ার্ড সবাই দিয়ে রাখে, এটা আসলে ঠিক না, এটা আপনি আপনাদের মতো করে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম, যদিও কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে যাবে পাসওয়ার্ডটা। তারপর এখান থেকে আমাকে একজন হোস্ট থেকে কিছু প্রো প্লাগইন দিয়েছে যেটা অ্যাড করলে আমাদের সাইটের জন্য ভালো হবে। ঠিক আছে, তো আপনি চাইলে এগুলো রাখতে পারেন, আপনি চাইলে এগুলো আপনি আনসিলেক্ট করতে পারেন। ঠিক আছে, নো প্রবলেম, আপনি সবগুলো ডিসিলেক্ট করে দেন, নো প্রবলেম। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে যে ইমপ্রুভমেন্ট ওয়েবসাইট র্যাঙ্কিং এটা রাখতে পারেন এসইওর জন্য। দেন আপনি চাইলে এখান থেকে পেজ স্পিডের জন্য স্পিডি কেস রাখতে পারেন, এসইও স্পিডের জন্য। ওকে ফাইন, নো প্রবলেম। দেন আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেন। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পরে দেন আমাদের ওয়েবসাইটে ইনস্টল হয়ে যাবে। আর আপনি এখান থেকে একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এখানে দুইটা জায়গায় ইমেল লেখার অপশন আসছে। আপনি দুই জায়গায় যদি আপনি আপনার ইমেল লিখে দেন তাহলে ওই ওয়েবসাইটে যে কোনো প্রবলেম হলে, যে কোনো সমস্যা হলে ওই ওয়েবসাইটের ওই ইমেলে সকল ইনফরমেশন চলে আসবে। আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আচ্ছা,
ওকে, আমাদের ওয়েবসাইট, আমাদের কনগ্রাচুলেশন বলছে আমাদের ওয়েবসাইট অলরেডি মানে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট হয়ে গেছে। এখানে কি আসছে, আমাদের যে তৃতীয় যে আমাদের যেই অপশন ছিল যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, আমাদের ডোমেনের সাথে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। কি বলছে, সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। এখন যদি আমার ওয়েবসাইটে একটু ভিজিট করি তাহলে কি আসে একটু বিষয়টা দেখি। আমার ওয়েবসাইটে এখনও কিন্তু লাইভ হচ্ছে না, কারণ আমার ওয়েবসাইট এখনও অ্যাক্টিভ হয় না, ডিএনএস এখনও আপডেট হয় না। আমি একটু আবার রিলোড দিই, যদি অ্যাক্টিভ না হয় তাহলে আমি আবার ওকে ফাইন ডান, আমার ওয়েবসাইট লাইভ হয়ে গেছে, শেষ। আমার আর কোনো কাজ নেই, আমার এখান থেকে ওদের সাপোর্টটা এখন এই মুহূর্তে প্রয়োজন নাই, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তো আমি যদি আমার এখানে সি প্যানেলে আসি তাহলে, আচ্ছা আমি যদি এখান থেকে একটু পেজটা রিলোড দেই তাহলে কি দেখতে পাচ্ছি, আমার ওয়েবসাইটের সাথে দেখেন আমার ডোমেন মাত্র যেটা কিনেছি, এই যে আপনাকে সামনে দেখি যেটা কিনেছি, সেই ডোমেনের মাধ্যমে আমার একটা সাইট লাইভ হয়ে গেছে। তার মানে কি আমাদের প্রথম কয়েকটা স্টেপ কমপ্লিট, প্রথম ওয়ার্ডপ্রেস ইনস্টল করা সহ বাকি সকল কাজ কমপ্লিট। ওকে, তো আমি এখন কি করব, আমার এখান থেকে আমাদের মানে লগ ইন করবো আর কি, আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। অ্যাডমিন প্যানেলে দুইভাবে লগ ইন করা যায়। এক, আপনি চাইলে এখান থেকে আপনার ডোমেনের নামের শেষে ডব্লিউপি অ্যাডমিন লিখতে পারেন। ডব্লিউপি অ্যাডমিন লিখলে আপনি এখানে চলে আসবেন অ্যাডমিন, আমি এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম যেন কি ভুলে গেলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম এইটা, দেন লগ ইন করলে আশা করি হয়ে যাবে। ওকে, লগ ইন হয়ে গেছে, তাই তো। আর যদি আপনি দ্বিতীয়ত করতে চান, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান কোনোভাবে, অথবা আপনি যদি কখনও পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ওই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজারটা এখানে আসবেন, আসার পর এখান থেকে লগ ইনে ক্লিক করলে সেমভাবে আপনি অ্যাডমিনে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। প্রসেসটা সেম, মানে কাজটা সেম, প্রসেসটা একটু ভিন্ন। আচ্ছা, তো আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভ হয়ে গেল, ডোমেন কেনা হয়ে গেল, হোস্টিং কেনা হয়ে গেল, সব কিছু আপনাকে সাথে নিয়ে করলাম। ফাইনালি আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন করার পালা। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো যাই হোক, তো আমরা এখন কি করব, আমাদের নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হলো আমাদের ডিফল্ট থিম এবং প্লাগইন ডিলিট করতে হবে। তো আমাদের ডিলিট করার প্রয়োজন নেই, আমরা এখান থেকে কী করব, এই যে ডিফল্ট যে থিমটা আছে সেটা আমাদেরকে ডিলিট করতে বলতেছে, সেটা ডিলিট করার প্রয়োজন নেই। আমার যদি ডিফল্ট কোনো প্লাগইন থাকে সেগুলো ডিলিট করতে বলতেছে, তো ডিলিট করা দরকার নেই, আমি জাস্ট এগুলো তারপরে যে কিছু আছে এগুলো ডিলিট করে দিই। ডিফল্ট থিম, সরি ডিফল্ট প্লাগইন ডিলিট, ওকে ফাইন। আমাদের একদম সাইট ক্লিন, কোনো এক্সট্রা কিছু নাই। আচ্ছা, তারপরে হলো আমাদের ডিফল্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে যে সাইটের টাইটেল এবং ট্যাগলাইন ঠিক করতে হবে। আমি এখান থেকে সব কিছু নিজের মতো করে করতে পারবো। আমি জাস্ট একটা চেকলিস্ট করেছি যেন প্রত্যেকটা স্টেপ সাজানো হয়, পাশাপাশি আপনার জন্য ইজি হয় যে কোনটার পর কোনটা করব, ঠিক আছে। তো তাহলে আপনার জন্য বিষয়টা আরও মানে বুঝতে সুবিধা হবে এবং কাজ করতে ইজি হবে। ওকে, সাইট টাইটেল ট্যাগলাইন ঠিক করতে হবে। এটা কিভাবে করে, আমরা এখান থেকে চলে আসব সেটিংসে, সেটিংস থেকে জেনারেলে চলে আসব। জেনারেল থেকে আমাদের সাইট টাইটেল ইসাকুল ইসলাম সিয়াম দিয়েছি, ট্যাগলাইন দিয়েছি ইউর মার্কেটিং সলিউশন, যেটা আমরা ইনস্টল করার সময় দিয়েছি। আপনি আপনার মতো করে আপনি এখান থেকে দিতে পারেন আপনার বিজনেসের নাম, আপনার বিজনেসের ট্যাগলাইন। ওকে, তারপর যে সাইট আইকন, সাইট আইকন কোনটা দেখেন, এখান থেকে কোনায় একটা আইকন দেখতে পাচ্ছেন কি, এই যে এখানে একজন হোস্টের আইকন। সাপোজ আমি যদি এইসএফ ফুড সার্ভিসের ওয়েবসাইটে চলে আসি, এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন ছোট্ট করে, ওদের আইকন দেখা যাচ্ছে। তা আপনি এখানে আপনার বিজনেসের যে আইকনটা দেখাতে চাচ্ছেন, অথবা আপনার বিজনেসে যদি কোনো লোগো দেখাতে চান, তাহলে জাস্ট এখান থেকে সিলেক্ট আইকনে ক্লিক করে জাস্ট আপনি লোগোটা আপলোড করে দেবেন। তো এখানে মূলত কিছু ফাইল আছে আপলোড দেওয়া, এটা মূলত আমার যে বললাম আমার স্টুডেন্টের একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে বলছিল আমাকে টেস্ট করার জন্য। তো আমি বলছিলাম যে ঠিক আছে আমি করে দিই এবং একটা ক্লাসও রেকর্ড করে দিই। তো এটা দেওয়া আছে। তো এখান থেকে যদি কোনো লোগো অ্যাড করা নাই সেজন্য আমি লোগোটা অ্যাড করতে পারছি না, জাস্ট আমি দেখানোর জন্য আমি একটা লোগো অ্যাড করি। ফেভ আইকন লিখে, ফেভ আইকন আমি যদি অ্যাড করি, ফেভ আইকন বলতে যেটা বলছিলাম না ছোটো আইকন, ওইটাই ফেভ আইকন, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করার পরে এখান থেকে যদি আমি আপলোড করি, সিলেক্ট করে আপলোড করি ফাইভ আইকনটাকে। আচ্ছা, এটা আমাদেরকে প্রসেস করতে দিচ্ছে না, আমি এটাকে একটা করি, আমি এখান থেকে
এটাকে আচ্ছা অন্য একটা আইকন নেই, মানে ঝামেলা করার দরকার নেই, অন্য একটা আইকন নিয়ে ফেলি। সেভ, সেভ। এটা না নেওয়ার আসলে হচ্ছে না। আচ্ছা তারপর আমি আবার করি। আইকন হয়ে গেল, ওকে ফাইন। এখান থেকে আমি সেট করে দিলাম। আমার এখান থেকে ফ্যাব আইকন কোনটা এটা শো করবে। আপনি আপনার যেটা দেবেন, আপনার বিজনেসের যে আইকনটা দেবেন সেটাই এখানে শো করবে, আপনি যেটা দেখাতে চান আর কি। তারপরে আপনার ওয়েব অ্যাড্রেস ওকে ফাইন, সব কিছু ওকে ফাইন। আপনার ডোমেন, আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশনের কোনো মেইল চেঞ্জ করতে চান সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এখান থেকে কাজ শেষ। দেন এখান থেকে টাইম জোন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আমাদের হলো টাইম জোন +6, আপনি চাইলে এখান থেকে +6 করতে পারবেন। মানে এগুলো ম্যান্ডেটরি কিছু না, আমি আবার বলছি এগুলো ম্যান্ডেটরি কিছু না, আপনি চাইলে করতে পারবেন। দেন এখান থেকে সেভ চেঞ্জ, তা আমাদের পরবর্তী স্টেপ শেষ, ট্যাগলাইন শেষ করা শেষ। তারপর হলো আমাদের পারমালিঙ্ক এবং পোস্ট নেম সেট করতে বলছে। তারপরে কি দেখেন, এখান থেকে যদি আমি আবারও আসি সেটিংসে, মানে আমাদের প্রথমে ড্যাশবোর্ডে থাকি, তারপরে আমরা আবার সেটিংসে আসবো। সেটিংস থেকে পারমালিঙ্ক একটা অপশন পাচ্ছি। এখান থেকে দেখেন কি বলছে, পারমালিঙ্ক পোস্ট নেম সেট করতে বলছে। দেন এখান থেকে কি করব, পারমালিঙ্ক থেকে এই যে পোস্ট নেম যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে দেন আমরাকে সেভ চেঞ্জ করে দেব। শেষ, আপনার কাজ একদম ইজি, স্টেপ বাই স্টেপ করবেন, একদম সহজ হবে। তা আমাদের এটা স্টেপ টিকমার্ক হয়ে গেল। দেন বলছে হ্যালো এলিমেন্টের থিম ইনস্টল করতে হবে। তো ওকে ফাইন, আমরা এখান থেকে হ্যালো এলিমেন্টটা যদি কপি করে একদম সব কিছু আপনার জন্য লিখিয়ে দিছে, আপনি জাস্ট কপি পেস্ট করবেন, কাজ করবেন, ইজি হবে। হ্যাঁ, আমি এখান থেকে যদি হ্যালো এলিমেন্টের কপি করি, এখান থেকে যদি আমি এই যে অ্যাপিয়ারেন্সে আসি, অ্যাপিয়ারেন্স থেকে থিমটা কীভাবে করবো, আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পরে অ্যাড থিমে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সার্চ করব হ্যালো এলিমেন্টর লিখে। দেন আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেব। আমি যে বিষয়টা দেখাই সেটাই আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। যেটা দেখাবো না সেটা আপনাকে ভাবতে হবে না, সেটা নিয়ে আপনাকে কিছুই করতে হবে না। তারপরেও আপনি যদি কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদেরকে জানালেই হবে, আমাদের কমিউনিটিতে অ্যাড হলেই সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, দেন এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। আমাদের কি হয়েছে, আমাদের হ্যালো এলিমেন্টর থিম ইনস্টল করা হয়েছে। ওকে, তারপরে হলো কি এলিমেন্টর প্রো বলছে। ওকে ফাইন, আমাদের এলিমেন্টর প্রো প্রয়োজন, আমরা এলিমেন্টর ফ্রিটা দিয়েই করব। আমরা এখান থেকে কি করব, এলিমেন্টর থিমটা, এলিমেন্টর যে প্লাগ ইন আছে সেটা আমরা ইনস্টল করব। তো আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম ইনস্টল করতে পারতেছি, প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করলে প্লাগইন অ্যাড করতে পারবো। থিম এবং প্লাগইন কোনটা, থিম হলো আপনার ওয়েবসাইটে যেরকম দেখাবে, আর প্লাগইন হলো আপনার ওয়েবসাইটের সাথে হাড্ডি মাংস সুন্দর করার জন্য যে এক্সট্রা খুঁটিনাটি বিষয় লাগে সব কিছু প্লাগইনের মাধ্যমে করতে হয়। ঠিক আছে, দেখেন বিষয়টা হচ্ছে কি, আপনার শরীর তো, সাপোজ কথার কথা বলছি, আপনি একটা জিনিস তৈরি করতেছেন অনেক সুন্দর, কিন্তু এটাকে ফাংশন করার জন্য আপনাকে কিছু এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো প্লাগইনের কাজ। ওকে, আমি এখান থেকে প্লাগইনে চলে আসলাম। আসার পর আমি এখান থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে এলিমেন্টও লিখে সার্চ করব। দেখেন এলিমেন্টও লিখে সার্চ করার পরে আমি এখান থেকে এলিমেন্টর পেয়ে গেলাম। এলিমেন্টর পাওয়ার পর আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবো। দেন আমাদের এলিমেন্টর ইনস্টল হয়ে যাবে। দেখেন 10 মিলিয়ন প্লাস ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ ইনস্টল হয়েছে। তার মানে তারা 10 মিলিয়ন প্লাস সাইট এই এলিমেন্টর ইউজ করে। আচ্ছা, তারপর আমরা কী করবো, এটাকে অ্যাক্টিভ করে দেব। দেন এটাকে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি, অ্যাকাউন্ট না খুললেও সমস্যা নেই, যেহেতু আপনি ফ্রি ভার্সন ইউজ করতেছেন এবং আমরা পুরো ভার্সন ইউজ করলে বাংলাদেশে অধিকাংশ ক্র্যাক ভার্সন ইউজ করে কাজ চলে যায় আর কি, কাজ হয়ে যায়। তো আপনাদেরকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে এলিমেন্টর প্রোটা দেওয়ার জন্য, ঠিক আছে, নো প্রবলেম। দেন এখান থেকে স্কিপ করে দেবো, সব কিছু স্কিপ করে দেবো, এগুলো আমাদের কিছু দেওয়ার দরকার নেই। স্কিপ করে দেওয়ার পরে আমাদের এটা কাজ শেষ। দেন আমাদের এলিমেন্টর প্রো এটাকে আমরা টিক মার্ক দিলাম, এটার কাজও আমাদের শেষ। দেখেন করতে করতে আমাদের মানে 8টা অপশন শেষ, আমাদের 40 মিনিট হয়ে গেছে, মানে 8টা অপশন শেষ। আর কয়টা আছে এগুলো করতে বেশি সময় লাগবে না। তারপর হচ্ছে উকমার্স ইনস্টল করতে বলছে। উকমার্স একটা প্লাগইন, আমরা কি করব, উকমার্সটা কপি করে দিব। কপি করে আচ্ছা, এখান থেকে আমরা যখন এলিমেন্টর অ্যাড করছি তখন আমাদেরকে এখানে নিয়ে আসছে। আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসবো কিভাবে, আমরা আমাদের মেন ওয়েবসাইটে চলে আসব, এখান থেকে আসতে পারবো, অথবা আপনি এখান থেকে ক্লিক করলে এই যে এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেও আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসলো। আচ্ছা,
দেন তারপর আমরা এখান থেকে প্লাগইনে ক্লিক করে আবার অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। তাহলে কী করবো, আমাদের নতুন একটা প্লাগইন অ্যাড করব। নতুন প্লাগইন কোনটা, সেটা হলো আমাদের উকমার্স। উকমার্স থেকে সার্চ করলে আমরা এটাকে পেয়ে যাব। দেখেন এখান থেকে উকমার্সের যে প্লাগইন সেটা একটু আসতেছে, একটু সময় লাগতেছে। ওকে, তো আমাদের উকমার্স চলে আসছে। এখান থেকে আমরা কি করব, ইনস্টল নাওতে ক্লিক করে আমরা এটাকে ইনস্টল করে দেব। ওকে, একটু সময় লাগবে ইনস্টল হওয়ার জন্য। ইনস্টল হওয়ার পরে নর্মালি আমরা অ্যাক্টিভে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। মানে এখানে আপনি যদি কোনো কিছু মানে অনেক পেইনভাবে নেন, অনেক কঠিনভাবে ভাবেন, তাহলে এটা কঠিন, ঠিক আছে? সব কিছু নর্মালি ভাবেন, ইজি ভাবেন, আপনার জন্য সব কিছু ইজি হয়ে যাবে। একদম নর্মাল, একদম সিম্পল সব কিছু, একদম হার্ড কিছু না। এখানে এমন না যে আপনি যদি এক্সট্রা কিছু ক্লিক করেন আপনার সাইট নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? রিল্যাক্স। দেখেন এখান থেকে আপনি কী করবেন, অ্যাক্টিভে ক্লিক করবেন। তাহলে আপনার কী করবে, উকমার্স অ্যাক্টিভ হয়ে যাবে। শেষ, আপনার উকমার্সের অ্যাক্টিভের কাজ শেষ। তারপর আপনি কী করবেন, স্কিপ গাইড করে দেন। এখানে আমরা কিছু করতে হবে না, স্কিপ, শেষ। ওকে, আমাদের উকমার্সও অ্যাড হয়ে গেল। উকমার্সেটা আমরা টিকমার্ক দিলাম। তারপর হচ্ছে কার্ট ফ্লো ইনস্টল করতে বলতেছে। কার্ট ফ্লো হলো আমাদের যেটার মাধ্যমে আমরা ল্যান্ডিং পেজটা আসলে মেনলি ফানেল তৈরি করব, ঠিক আছে? এখান থেকে আমরা কী করব, আবারও আসবো প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার কার্ট ফ্লো লিখে সার্চ করব। সার্চ করার পরে একটু সময় লাগতেছে আসলে। ওকে, তো এখান থেকে আমরা কার্ট ফ্লো পেয়ে গেলাম। দেখেন এই তো কার্ট ফ্লো। এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে একটু সময় লাগবে। ওকে, দেন আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব। তার মানে কি আমাদের কার্ট ফ্লোর কাজও শেষ, মানে ইনস্টল করা শেষ আর কি। তো ইনস্টল করার পর আমাদের এই অপশনটা আসবে, এগুলো আমার কিছু করা দরকার নেই, জাস্ট এটা কেটে দিলেই হবে, কোনো কাজ নেই এখানে। ওকে, শেষ, আমার একটা কাজ শেষ। তারপরে হলো র্যাগ ম্যাথ, ডব্লিউপি ফর্মস, ডব্লিউপি রকেটস। এই প্লাগইনগুলো মেনলি হলো আমাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের জন্য, এসইওর জন্য এবং ফর্মের জন্য কাজ করে। এগুলো আমাদের ইনিশিয়ালি প্রয়োজন নাই। ইনিশিয়ালি আমাদের যেই স্পিড অপটিমাইজেশনের জন্য যে প্লাগইনটা ইউজ করা আছে অলরেডি ডিফল্টভাবে, সেটা হলো স্পিডি কেজ। এই যে স্পিডি কেজ নামে যে প্লাগইনটা আছে, এটা আমাদের ইনিশিয়ালি অলরেডি স্পিড অপটিমাইজেশনের জন্য আমরা ব্যবহার করছি, যেটা আমাদের অলরেডি একজন হোস্ট থেকে দেওয়া হয়েছে। আর যদি আপনি একজন হোস্ট থেকে না নেন, সেক্ষেত্রে আপনাকে এক্সটার্নাল প্লাগইন অ্যাড করতে হবে। সেটা হলো আপনি ডব্লিউপি রকেট ইউজ করতে পারেন। আপনাকে আমি ডব্লিউপি রকেটের আনলিমিটেড অ্যাক্সেস দিয়ে দেবো, যেটা আপনি যত বেশি ইউজ করতে পারবেন। বিশেষ করে 2030 সাল পর্যন্ত অ্যাক্সেস আছে, আপনি ইউজ করতে পারবেন ডব্লিউপি রকেটের। তো যদি লাগে তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ দেওয়া হবে, নো প্রবলেম। আচ্ছা, তো ডব্লিউপি রকেট গেল, মানে এটা আপনার কাজ শেষ। এটা কাজ হলো মেনলি ওয়েবসাইট অপটিমাইজেশনের জন্য। দেখেন আমার অলরেডি স্পিডি কেস অ্যাড করা আছে, সুতরাং এটা নিয়ে আমাদের প্যারা নাই, ঠিক আছে? এটা কাজ শেষ। তারপরও হলো আমাদের স্পিড অপটিমাইজেশনের প্লাগইন, এটা আমাদের অলরেডি অ্যাড করা আছে, যেটা বলছিলাম। দেন হচ্ছে কারেন্সি, আমাদের উকমার্স প্লাগইনের কাজ। আমাদের দেখেন কয়েকটা সেকশন, ডোমেন সেকশন, ডোমেন হোস্টিং সেকশন, তিনটা ছিল শেষ, এই তিনটা শেষ। তারপরে আমাদের বেসিক ওয়ার্ডপ্রেসের কাজ, সেটিংসের শেষ, থিম প্লাগইন ইনস্টলের কাজও শেষ। দেন আমাদের উকমার্সের কাজ, উকমার্সের 3টে স্টেপ আছে, 3টে স্টেপ অ্যাড করলেই আমাদের হয়ে যাবে। দেখেন প্রথম হলো আমাদের কারেন্সি, শিপিং, ট্যাক্স, চেকআউট, পেজ সেট আপ করতে হবে। দেখেন আমি যদি এখান থেকে আমাদের উকমার্সে চলে আসি, উকমার্স থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে আমরা সব কিছু করতে পারবো। এখান থেকে অ্যাড্রেস সিলেক্ট করে, সাপোজ আমি এখান থেকে মিরপুর 1 সিলেক্ট করে দেই। তারপরে আমি এখান থেকে আমাদের কান্ট্রি ঢাকা, বাংলাদেশ ঢাকা। তারপরে আপনি এখান থেকে বিডিটি হবে আমাদের কারেন্সি। দেন আপনি এখান থেকে কারেন্সি পজিশন রাইট, এখান থেকে নাম্বার অফ ডেসিমেল এটা অবশ্যই 0 করে দেবেন। হ্যাঁ, এটা আমরা রাখার দরকার নেই, 0 করে দেবেন। কেন? এগুলো হলো সাইকোলজিক্যাল ট্রিগার। যেমন আমি যদি আপনাকে একটু দেখাই আসলে এটা কীভাবে কাজ করে। আমি যদি ধরেন আমি এই যে হালাল ফুডে চলে আসলাম, আসার পরে আমি যখন এখান থেকে একটা পারচেস করতে যাব, তখন আমি এখান থেকে যদি ওদের ইয়েতে চলে আসি, চেক আউটে চলে আসি, দেখেন এখান থেকে এই যে 1860 টাকা লেখার পরে .00 লেখা নাই।
যখন আপনি 0.00 দিতে চান তখন আপনাকে এখান থেকে কী করতে হবে, 2 লিখে দিতে হবে, তাহলে আপনার এখান থেকে ডেসিমাল আসবে 2টা। হ্যাঁ, নো প্রবলেম। এটাকে হাইড করে দেবেন, এটা না করলে আপনার কোনো সংখ্যা আসবে না, তখন সাইকোলজিক্যালভাবে কাস্টমার মনে করবে যে এটার দামটা অনেক কম, তখন সে অর্ডার করবে বেশি। আচ্ছা, তাহলে এটাকে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দেবো, দেন এটা আমাদের কাজ শেষ। নেক্সট অপশন হলো কি, নেক্সট অপশন হলো আমাদের শিপিং এবং চেক আউট। আচ্ছা, আমাদের শিপিং হলো কি, আমরা যদি এখান থেকে শিপিংয়ে চলে আসি, শিপিং থেকে আমরা 2টা অপশন করি বাংলাদেশের জন্য, যে ঢাকা সিটির মধ্যে, ঢাকা সিটির বাইরে। যদি আপনি এটা করতে চান তাহলে আপনি এখান থেকে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে ক্লিক করবেন, এখান থেকে এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে শিপিং মেথড সিলেক্ট করবেন, ফ্ল্যাট রেট, দেন কন্টিনিউ, দেন আপনি এখান থেকে দিবেন ঢাকা সিটি, অথবা ঢাকা সিটিতে হবে নান, এখান থেকে সাপোজ 60 টাকা ঢাকা সিটিতে, দেন ক্রিয়েট অ্যান্ড সেভ, দেন ঢাকা সিটির বাইরে হবে সাপোজ এটা ফ্ল্যাট রেট, দেন কন্টিনিউ, এখানে হবে ঢাকা সিটির বাইরে, দেন এটা এখন নান, এখান থেকে সাপোজ 110 টাকা ডেলিভারি চার্জ, দেন ক্রিয়েট অ্যান্ড সেভ। ওকে ফাইন, এটা আমাদের ডেলিভারি শিপিং চার্জ অ্যাড করার কাজ শেষ। দেন হচ্ছে পেমেন্ট। পেমেন্টের অপশনটা হলো আমাদের, যেহেতু আমরা বাংলাদেশে অধিকাংশ সময় আমরা ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট নেই, মানে হলো কি সিওডি পেমেন্ট, আমরা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট মানে পেমেন্ট সংগ্রহ করি, এই জন্য কী করবো আমরা অফলাইন পেমেন্ট নেই সবসময়। তো যেন আমরা কী করবো, আমরা ট্রেক অফলাইন পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে ক্যাশ অন ডেলিভারি একটা অপশন আসছে, এটা আমরা এনেবল করে দেবো। এনেবল করার পর আমরা এখান থেকে ম্যানেজের একটা অপশন পাবো, দেন আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারি, আপনারা চাইলে এখান থেকে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, তো চেঞ্জ করার প্রয়োজন নাই, শেষ। আপনাদের মানে পেমেন্ট মেথড অ্যাড করার অপশনটা মানে অ্যাড করার কাজ শেষ। তারপরে হলো সাপোজ ইমেল, আপনি চাইলে আপনি যদি চান আপনি কাস্টমার থেকে ইমেল সংগ্রহ করবেন, তাহলে আপনাকে অবশ্যই এগুলো এডিট করতে হবে। তো বাংলাদেশের ক্ষেত্রে ইমেলটা সংগ্রহ করা হয় না, এই জন্য আমাদের এখানে কাজটা করা লাগে না। ওকে, একদম নর্মাল। তারপর হলো সাইট ভিজিবিলিটি। সাইট ভিজিবিলিটি হলো আমাদের সাইট এখন লাইভ করবো কি না। দেখেন, লাইভ যদি আপনি না করেন তাহলে আপনার সাইটে কেউ অর্ডার করতে পারবে না, তো আমাদের কী করতে হবে, লাইভ করতে হবে। ওকে, লাইভে ক্লিক করে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব, তাহলে আমাদের সাইট লাইভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হলো মেনলি কাজ, এখান থেকে আর কিছু প্রয়োজন নাই আপাতত। এখান থেকে আমরা জেনারেলে চলে আসি আবার, দেন আমরা যদি আমাদের শিটে চলে আসি, এখানে কি বলছে কারেন্সি, শিপিং, কারেন্সি, এগুলো সব আমাদের পেজ অ্যাড করা শেষ। আমি যদি এখান থেকে এটাকে ডান দিই, মূলত এখান থেকে আমাদের কিছু যে টার্মস অ্যান্ড কন্ডিশন, আমাদের রিটার্ন চার্জ অথবা রিফান্ড পলিসি, এইসব পেজ অ্যাড করতে বলছে, এগুলো আমরা অ্যাড করব আমাদের কাজ যখন আমরা শুরু করব। পেমেন্ট গেটওয়ে আমাদের ইন্টিগ্রেট করা শেষ। ইন্টিগ্রেট বলতে আমাদের ক্যাশ অন ডেলিভারি ইন্টিগ্রেট করেছি, অফলাইন পেমেন্ট, এটাই আমাদের কাজ শেষ। দেন হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা, আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে, আমাদের সেলস করার জন্য আমাদের তো প্রথমে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবো, ড্যাশবোর্ড থেকে নর্মালি আমরা এখান থেকে কি করব, এই প্রোডাক্টে চলে আসবো। দেখেন, এখান থেকে প্রোডাক্টে আসার পরে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে দিব। তো আমরা জাস্ট এখান থেকে টেস্ট করার জন্য আমি যেখান থেকে জাস্ট টেস্ট প্রোডাক্ট লিখে দিই, টেস্ট প্রোডাক্ট। ওকে ফাইন, এখান থেকে আমি একটা প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করে দিই, গুগলের ছবি দিয়ে দেই, দেন এখান থেকে একটা প্রাইস দিয়ে দেই। এখান থেকে আপনি চাইলে কিওয়ার্ড দিতে পারেন, নো প্রবলেম, এটা এসইওর জন্য ভালো হবে, না দিলেও সমস্যা নেই, জাস্ট এখান থেকে আপনি প্রাইস দিতে পারবেন। এখন একটা বিষয় আমি বলে দেই, হয়তো বা অনেকে বলতে পারে যে ভাই আপনার এখানে এই অপশনটা আসছে, আমার এখানে কেন আসছে না। এখানে ওয়ার্ডপ্রেসে যে কোনো অপশন দেখেন না কেন, প্রায় 90% অপশন বিভিন্ন প্লাগইন ব্যবহার করার জন্য হয়। এই দেখেন, এখানে আমি যেই সাইট এসইও লেখা আছে এই অপশনটা, এখানে ক্লিক করলে এটা চলে যাচ্ছে। সাইট এসইও হলো এই যে সাইট এসইওটা প্লাগইন ব্যবহার করা হয়েছে, সেই জন্য এটা এখানে চলে আসছে। আপনার কাছে যদি কোনো এসইওর জন্য কোনো প্লাগইন না থাকে, সেক্ষেত্রে এটা অ্যাড হবে না। আর প্লাগইন কি, সেটা হলো আমাদের একটা ফাংশন করার জন্য একটা কাজ অথবা একটা মাধ্যম, শেষ। তো এটা আপনি ইগনোর করেন, এটা দিয়ে আপনার কোনো কাজ নাই, এটা আমি নিচে ফালাইয়া দিই। তো আমাদের প্রথম কাজ হলো, আচ্ছা আমাদের এটাকে নিচে ফালাইয়া দিই, আমাদের প্রথম কাজ হলো আমাদের প্রোডাক্টের প্রাইস, মানে প্রোডাক্টের টাইটেল অ্যাড করার পরে, প্রোডাক্টের ইমেজ অ্যাড করার পরে, যেহেতু আমরা ল্যান্ডিং পেজে ফোকাসে সেল করব, যেহেতু আমরা ই কমার্সে সেল করবো না, সেজন্য আমাদের ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন এগুলো বেশি ইম্পর্টেন্ট না। আমরা জাস্ট কী করবো, প্রোডাক্টের প্রাইসটা এবং প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের টাইটেল এগুলো অ্যাড করবো, আর কোনো কাজ নেই এখানে।
এখানে সাপোজ আমি প্রোডাক্টের প্রাইস ১৭৯০ টাকা এবং সেলস প্রাইস সাপোজ ১৩৯০ টাকা, ঠিক আছে। এখন এরকম হয় না যে আপনি এটা প্রোডাক্ট সেল করবেন ৫০০ টাকা অথবা ৫৯০ টাকা, আপনি কাস্টমারকে দেখানোর জন্য যেটা অফার প্রাইসে ৫৯০ টাকা সেল করছি, তাহলে আপনি কী করবেন, সেলস প্রাইসে দিবেন আপনি ৫৯০ টাকা এবং রেগুলার প্রাইসে দিবেন ৮৯০ টাকা। তাহলে কী হবে, ৮৯০ টাকা কাটা থাকবে, দেন ৯৫ টাকা সেলস হবে, এরকম টাইপের কিছু একটা। দেন এখান থেকে আমরা কী করব, পাবলিশে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমাদের প্রথম কাজ শেষ, মানে আমাদের প্রোডাক্ট নিয়ে আর কোনো কাজ নাই। আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। আপনি যদি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে হবে, সমস্যা নেই। মানে প্রসেস কিন্তু সেম, আপনি প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করার প্রসেস সেম, আপনি প্রত্যেকটা প্রোডাক্ট সেমভাবে কাজ করবেন, নো প্রবলেম। ওকে, আমাদের প্রোডাক্ট অ্যাড করার কাজ শেষ। দেন আমাদের নেক্সট কাজ হলো কার্ট ফ্লোতে আমাদের নিউ ফ্লো তৈরি করা। ফ্লো হলো একটা ফানেলের একটা প্রথম স্টেপ তৈরি করা, এরকম টাইপের কিছু একটা। দেখেন, আমরা যদি এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে চলে আসি, আসার পরে আমরা বাম পাশ থেকে একটা কার্ট ফ্লো নামে একটা অপশন পাচ্ছি, কার্ট ফ্লো। কার্ট ফ্লোতে আসার পরে আমরা এখান থেকে ফানেলে ক্লিক করবো, তো আপনি চাইলে ড্যাশবোর্ডে ক্লিক করতে পারেন, নো প্রবলেম। কার্ট ফ্লো থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে যদিও আমাদেরকে অনেক জায়গায় বলতেছে কার্ট ফ্লো প্রো ভার্সন ইউজ করার জন্য, প্রো ভার্সন ব্যবহার করার জন্য বলতেছে, কিন্তু আমরা কার্ট ফ্লো ফ্রি ভার্সন দিয়েই কাজ হয়ে যাবে। এখন আপনি যদি চান একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে, আপনি যদি চান একাধিকভাবে অফার করার জন্য, তাহলে অবশ্যই আপনাকে কার্ট ফ্লো প্রো ভার্সনটা ব্যবহার করতে হবে। এখন আপনাকে যে কার্ট ফ্লো প্রো ভার্সনটা ব্যবহার করতেই হবে বাধ্যতামূলক এরকম না। আপনি যদি মানে একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, মানে প্রোটা। আপনার যদি প্রো ভার্সন লাগে তাহলে কমেন্ট করে জানান, আমি আপনাকে প্রো ভার্সন দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের কমিউনিটির মাধ্যমে দিয়ে দেবো, আমি বলছি আমাদের কমিউনিটিতে এগুলো সব দেওয়া থাকবে, প্রো ভার্সন যা আছে আমার কাছে। আচ্ছা, তবে আমি ভিডিওতে দেখাবো, ভিডিওতে আমি সব কিছু ফ্রিতে দেখাবো, মানে আপনি যেন ভিডিও দেখে ফ্রিতে একদম কাজ শেষ করতে পারেন, এখানে প্রো কিছুই লাগবে না, একদম ফ্রিতে। তো এখানে আসার পরে আমি এখান থেকে ফানেলে ক্লিক করব। ফানেলে ক্লিক করার পরে আমাদের প্রথম একটা ফানেল তৈরি করতে হবে। এখানে কি বলছে দেখেন, প্রথমে আমাদের একটা ফ্লো তৈরি করতে বলছে। তো প্রথম ফ্লোটা কী হবে, আমাদের এখান থেকে ক্রিয়েট ফানেলে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন প্রো লেখা আছে, অনেকগুলো প্রো লেখা আছে। তো প্রো লেখা আছে এগুলো দেখার আমার কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট কী করবো, এখান থেকে এই যে চেক আউটে ক্লিক করবো, যে কোনো একটা চেক আউট আমরা সিলেক্ট করে দেন আমরা এটাকে কন্টিনিউ করবো। সাপোজ আমি এখান থেকে স্টোর চেক আউট 1-এ ক্লিক করে দিলাম, ক্লিক করে এটাকে ইম্পোর্ট ফানেলে ক্লিক করে দিলাম। ক্লিক করে আমি এখান থেকে একটা নাম দিই, সাপোজ টেস্ট 1। আমি টেস্ট 1 নামে একটা ফানেল ক্রিয়েট করব, ওকে। তো টেস্ট 1 নামে ফানেলটা ক্রিয়েট করার পরে আমি একটু রিলোড, একটু অপেক্ষা করতে হবে, এটা ইম্পোর্টেড হয়ে গেছে, ওকে ওকে ফাইন। আমাদের এই প্রথম যেই ফানেল, অর্থাৎ আমাদের যে ল্যান্ডিং পেজ করার জন্য যে প্রথম স্টেপ, এটা ডান, মানে আমাদের যে ফানেল তৈরি করা কাজ শেষ। দেখেন আমাদের ফানেল এডিট করতে হবে, ফানেলের ভিতরে সেটিংস চেঞ্জ করতে হবে, তাহলে আমাদের বাকি কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের যে নেক্সট কাজ সেটা হলো ফানেল অ্যাড করা, মানে প্রথমে একটা ফলো অ্যাড করা, সেটা হয়ে গেল, ওকে। দেন হলো আমাদের ল্যান্ডিং পেজ এবং কার্ট মানে চেক আউট পেজ এবং থ্যাংক ইউ পেজ। আমাদের এই 3টা স্টেপ প্রয়োজন নাই, আমাদের 2টা স্টেপ হলেই হবে, ঠিক আছে। আমি জাস্ট আপনাকে একটু আরও ডিটেলসে বোঝার জন্য ফানেল কী এবং কীভাবে এটা কাজ করে এবং আমাদের কেন কার্ট ফ্লো ব্যবহার করতে হবে এবং আমরা কেন এই ল্যান্ডিং পেজের মাধ্যমে কাজ করি, এটা বোঝার জন্য আপনাকে একটু ডিটেলস একটু সময় দিতে হবে। আমি আপনাকে বোঝাচ্ছি। সাপোজ আমি গুগলে সার্চ করি ফানেল, জাস্ট নর্মাল। আপনি যদি এখান থেকে ইমেজে আসার পরে, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য এখানে আসা, আর কোনো কারণ নাই। আমি যদি একটা নতুন একটা ইমেজ ওপেন করি, নতুন একটা ইমেজ, এটা একটু আমি বড় করি, ওকে। দেখেন এখানে ফানেল সিস্টেমটা কি, ফানেলটা হলো দেখেন একদম পারচেস কমপ্লিট করে 3% মানুষ, কিন্তু ভিজিট করে 100% মানুষ। মানে বিষয়টা হচ্ছে এরকম যে 100 জন মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করার পরে মাত্র 3 জন মানুষ পারচেস করতেছে, ঠিক আছে। এখন এটা কিন্তু প্রসেসটাও কিন্তু অনেক মানে টাফ। কেমন, প্রথমে আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, দেন দ্বিতীয়ত সে আপনার প্রোডাক্ট দেখলো, প্রোডাক্ট পেজে আসলো, প্রোডাক্ট দেখলো, তারপরে সে অ্যাড টু কার্ট করলো, তারপরে সে চেক আউট করলো, তারপরে সে পারচেস করলো। মানে যেটা প্রসেসটা অনেক লেন্দি, মানে প্রসেসটা অনেক সময়ের ব্যাপার। যে সময়টা আপনি যদি কাস্টমারকে দেন, সে বিবেক বুদ্ধি দিয়ে আপনার পারচেসটা চেঞ্জ, মানে পারচেস বিহেভিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে।
সে হয়তো ভাবতে পারে প্রোডাক্ট আমি এখন কিনবো না পরে কিনবো। মানে আমাদেরকে যত দ্রুত ইম্পালস বাই করা যায়, আমরা যত দ্রুত ইম্পালস বাই করাতে পারবো আমাদের প্রোডাক্ট তত দ্রুত সেলস হবে। আর আমরা চাই কাস্টমার আমার ওয়েবসাইটে আসার সাথে সাথে প্রোডাক্টটা সেল করা মানে কিনতে পারে। তো এটাকে আরও ইজি করার জন্য, আমাদের এই লেন্দি প্রসেসটাকে শর্ট করার জন্য জাস্ট আমরা কি করব, প্রথমে সে ভিজিট করবে, দেন সে পারচেস কমপ্লিট করবে। মাঝে যে 3টা অপশন তাকে কিচ্ছুই করতে হবে না, জাস্ট সে ভিজিট করার পরে নাম ঠিকানা দিয়ে সে পারচেস করতে পারবে। মানে বিষয়টা একদম ইজি হয়ে যাবে, তাই তো? তো আমাদের এখান থেকে কী করবো, সেমভাবে আমরা 2টা ফানেল রাখবো, মানে 2টা স্টেপ রাখবো। দেখেন এখানে যেমন 5টা স্টেপ আছে, আমরা চাইলে এখানে অনেকগুলো স্টেপ তৈরি করতে পারবো। দেখেন এখান থেকে আমরা অনেকগুলো স্টেপ তৈরি করতে পারবো, কিন্তু আমাদের স্টেপ তৈরি করার প্রয়োজন নাই। আমাদের কি করব, 2টা স্টেপে আমরা কাজ করব। আমরা জাস্ট কাস্টমার আসবে এখানে, দেন পারচেস করবে, শেষ, আর কোনো কাজ নেই। আমরা কি করব, প্রথম যে ল্যান্ডিং পেজ মানে কাস্টমার যেখানে ভিজিট করবে, আমি জাস্ট একটু ভিউ করি। এখানে দেখেন ভিউ যদি স্টেপে ক্লিক করি, দেন আমাদের এখানে কি আসছে, এখানে কি আসছে যে কাস্টমার যখন প্রথমে মানে আমাদের যে লিঙ্ক দিব অথবা আমাদের যে ল্যান্ডিং পেজ থাকবে, ল্যান্ডিং পেজ ভিজিট করার পরে কীরকম আসবে সেটা আসতেছে, একটু সময় লাগতেছে আসলে। অনেক সময় নেট প্রবলেম করে, অনেক সময় সাইটেও প্রবলেম করে, একটু সময় লাগবে, একটু ওয়েট। আচ্ছা, তো এটা মূলত লোড নিয়েছে, এটা আমি অনেক কম স্টোরেজ ইউজ করেছি এজন্য, এবং নেটও প্রবলেম করতে হয়েছে এজন্য। আচ্ছা, যাই হোক, তো আমি যখন প্রথমে ভিজিট করেছি, মানে হলো যে আমি যখন আমার ল্যান্ডিং পেজে ভিজিট করবো অথবা কোনো অডিয়েন্স যখন আমার ল্যান্ডিং পেজে ভিজিট করবে এখন, তখন সে এরকম দেখতে পারবে। তো আমি তো এটাকে এডিট করব, আমি এটাকে প্রফেশনালি করব, আমি এটাকে আমার মতো করে করব, ঠিক আছে? এটার জন্য আমি কী করবো, এটাকে এডিট করবো, ওকে ফাইনালি সেটা আমরা পরে করব। কিন্তু আমাদের ইনিশিয়ালি যেটা প্রয়োজন, আমাদের ইনিশিয়ালি কী বলছে, আমাদেরকে প্রোডাক্ট অ্যাড করতে বলতেছে, আমাদেরকে মানে প্রোডাক্ট সিলেক্ট করতে বলতেছে, দেন চেক আউট সিলেক্ট করতে বলতেছে, এগুলো। আচ্ছা, তো আমরা দেখলাম যে আমাদের সাইটটা এখন কেমন আছে, এরকম আছে। এটাকে আমরা কি করব, একদম গুড লুকিং করে ফেলবো। এখন গুড লুকিং কেমন, আমি যদি একটা স্টেপ দেখাই, মানে আমি জাস্ট একটা, আমাদের স্টুডেন্ট আছে, ও আমাকে একটা স্ক্রিনশট দিছে, আমি ওইটাকে একটু ওপেন করি। স্ক্রিনশট বলতে ওইটা ওর সাইটেরই একটা আমি এটাকে একটু বড় করি। ওইটা ওকে ফাইন, ওকে। তো এটা হলো একটা ডিজাইন দিয়েছে, যদিও এটা একটা মানে ভালো ডিজাইন না, হয়তো বা ও ডিজাইন করতে পারে না ভালো করে, তো সমস্যা নাই। আমি এটাকে দেখায় দিচ্ছি, নো প্রবলেম। আমি এটাকে মানে এটার থেকেও সুন্দর হবে ইনশাল্লাহ, এটা থেকেও সুন্দর করে এটা ডিজাইন করে দিব, আমি দেখাচ্ছি আপনাকে। এবং আমরা এই জায়গা থেকে আমরা এই সুন্দর একটা ডিজাইনে পরিণত করব। এটা হলো আমাদের আজকের কাজ। আচ্ছা, তো আমরা এটা কি করব, আমরা আমাদের ফানেলের সেটিংসে চলে আসবো। ফানেল থেকে ক্লিক করে আমরা এখান থেকে চেক আউট যে অপশনটা আছে, আমাদের যে টেস্ট 1, আমরা যে প্রথমে যে ফানেলটা তৈরি করছি টেস্ট করার জন্য, সেই ফানেলে ক্লিক করে আমরা এটাকে এখান থেকে এডিট ফানেলে ক্লিক করব। এডিট ফানেলে ক্লিক করার পরে আমরা এখান থেকে স্টোর চেক আউটে ক্লিক করার পরে এখান থেকে যে দেখেন স্টোর চেক আউটের একদম ডান পাশে দেখেন সেটিংস নামে একটা অপশন পাচ্ছেন, তাই তো? ওপেন সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রোডাক্ট অপশন অ্যাড করতে পারবো, মানে প্রোডাক্ট অ্যাড করার একটা মাধ্যম আমরা পাচ্ছি। এখন আমরা প্রোডাক্টের নাম দিছি কি, প্রোডাক্ট নাম দিছি এখন টেস্ট নামে কিছু একটা, এই দেখেন টেস্ট প্রোডাক্ট আমাদের চলে আসছে। দেন আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করে দিলাম, আমাদের টেস্ট প্রোডাক্ট চলে আসছে। দেন আমি এটাকে সেভ করে দেব। দেখেন আমি জাস্ট প্রথম যে অপশন আছে সেটা আমি আর কি ক্লিয়ার করে তারপরে বলতেছি। দেখেন যখন আমি প্রোডাক্ট অ্যাড করছি তখন আমার এখানে কমপ্লিট পারচেস করার জন্য ইন ডিটেলস সব চলে আসছে। এখন আমি যদি একটা অর্ডার করি, জাস্ট একটা টেস্টিং অর্ডার করি, সব কিছু দিয়ে অর্ডার করি, যদি আমি একটা অর্ডার করতে চাই প্লেস অর্ডারে ক্লিক করে, দেখেন আমার একটা অর্ডার হয়ে গেছে। তার মানে কি আমার ওয়েবসাইট খুব সুন্দর করে রান হচ্ছে। জাস্ট আমাদের ডিজাইনটা চেঞ্জ করতে হবে, আমাদের মতো করে কাজ করতে হবে, তাহলে আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন শেষ। দেখেন আমি জাস্ট এখানে দেখানোর জন্য দেখাচ্ছি, অর্ডারসে আসার পরে একটা অর্ডারস চলে আসছে। তার মানে কি আমাদের ওয়েবসাইটের কাজ একদম স্মুথ চলছে আলহামদুলিল্লাহ। আমাদের এখন বাকি কাজ করতে হবে, জাস্ট ডিজাইনটা চেঞ্জ করতে হবে, আমাদের মতো করে কাজ করতে হবে, এই তো। দেখেন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ল্যান্ডিং পেজে একটা
মানে আমাদের যে অনেকগুলো ডিটেলস থাকে, কাস্টমার ডিটেলস, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, স্ট্রিট অ্যাড্রেস, টাউন, সিটি, ডিস্ট্রিক্ট, ফোন নাম্বার, অনেক কিছু থাকে। কিন্তু আমাকে এত কিছু সিলেক্ট করতে দিলে আমার টাইম লাগবে, কাস্টমারকে দিলে কাস্টমারের টাইম লাগবে। তো আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি কাস্টমারকে ইম্পালস বাই করার জন্য, আমরা চাচ্ছি কি কাস্টমার যেন খুব দ্রুত কেনাকাটা করে, কাস্টমার জন্য তার ডিসিশন খুব দ্রুত নিতে পারে। এই জন্য তো এই জন্য করার জন্য আমরা কী করবো, এখান থেকে বিলিং ডিটেলস খুবই কমায় দেব। আমরা জাস্ট নাম রাখবো, অ্যাড্রেস লাগবো, মোবাইল নাম্বার লাগবে, শেষ। যে তিনটা লাগলে আমাদের প্রোডাক্ট পাঠাতে পারবো। দেখেন এখান থেকে আমরা কি করব, এটাকে আমরা যে প্রথম যে ফানেল তৈরি করছি, আমরা জাস্ট কার্ট ফলো থেকে আসার পরে ফানেলে ক্লিক করার পরে এখান থেকে টেস্ট 1 থেকে যদি আমরা এডিট ফানেলে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে যে আমাদের প্রথম পেজটা আছে, দেখেন আমি আবার একটু বোঝাই। আমাদের যে প্রথম স্টেপটা আছে, প্রথম স্টেপটা কেমন দেখাচ্ছে এরকম, আর দ্বিতীয় স্টেপটা কেমন দেখাচ্ছে এরকম। প্রথম স্টেপ হলো আমাদের প্রোডাক্ট ডিটেলস, যেখানে কাস্টমার ইনফরমেশন দিয়ে আসলে থ্যাংক ইউ পেজে আসবে। ওকে, তো আমরা যেহেতু এই পেজে আমাদের যেহেতু আমরা প্রথম পেজের ভিতরে এডিট করতে চাচ্ছি, যেহেতু আমরা প্রথম পেজ থেকে কাস্টমার নাম, মোবাইল নাম্বার, ডিটেলস চাচ্ছি, সেহেতু আমাদের প্রথম পেজটাকে এডিট করতে হবে, তাই তো? তো এটা করার জন্য আমরা কী করবো, এখান থেকে চেক আউট 1-এ ক্লিক করার পরে আমরা এখান থেকে এই ওপেন সেটিংসে ক্লিক করে দেব। ওপেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখেন চেক আউট ফর্ম নামে একটা অপশান পাচ্ছি। চেক আউট ফর্ম মানে হলো যেখান থেকে আমরা কেনাকাটা করে, যেখানে কাস্টমার ইনফরমেশন দেয়, যেটার মাধ্যমে আমাদের প্রোডাক্ট ডিটেলস থাকে, সেটা হলো আমাদের চেক আউট ফর্ম, যেটা একদম লাস্ট স্টেজে থাকে ওই কমার্সের। তো আমরা কী করব, মানে হলো এই জিনিসটা, এটা হলো চেক আউট ইনফরমেশন, মানে চেক আউট ফর্ম এরকম বলতে পারেন। আচ্ছা, তো আমরা এখান থেকে কী করবো, চেক আউট ফর্ম থেকে আমরা এখান থেকে আসার পরে এনেবল কুপন ফিল আমাদের প্রয়োজন নাই, কারণ আমরা কোনো কুপন দিয়ে সেল করব না, আমাদের এক্সট্রা কোনো ইনফরমেশন প্রয়োজন না, সব আমরা ডিসেবল করে দিছি। এখন আমরা কি করব, ফিল্ড এডিটরে ক্লিক করব। ফিল্ড এডিটরে ক্লিক করার পরে, আচ্ছা আমি জাস্ট সবগুলো ডিসেবল করছি না, আমি জাস্ট একটা সেভ দেই আপনাকে দেখানোর জন্য। যখন সেভ করছি এখানে কিন্তু আহামরি কোনো চেঞ্জ হয় নাই, এখান থেকে যে কুপনটা উঠে যাবে, দেন এগুলো উঠে যাবে। আমি দেখাচ্ছি, রিলোড দিই, দেখেন কুপন উঠে গেছে, আর এক্সট্রা ইনফরমেশন যা লাগে এগুলো সব উঠে গেছে। এখন জাস্ট আমাদের এই বিলিং অ্যাড্রেসগুলো এডিট করতে হবে। দেন আমরা কী করবো, বিলিং অ্যাড্রেসটা হলো কেমন, এটা হলো আমাদের ফিল্ড, যেখানে আমরা নাম লিখতে পারি, যেখানে মোবাইল নাম্বার লিখতে পারি, যেখানে আমরা ইমেল লিখতে পারি, এটা হলো আমাদের ফিল্ড। তো আমরা চেক আউট ফর্মে আসার পরে এখান থেকে আমরা কি করছি, ফিল্ড এডিটরে ক্লিক করব। ফিল্ড এডিটর থেকে আমরা এনেবল কাস্টম ফিল্ড এডিটরে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে যা যা আছে প্রত্যেকটা এখানে এনেবল করা আছে। আমরা কি করব, আমাদের যা যা লাগবে না তা আমরা ডিসেবল করে দেবো। আমাদের লাস্ট নেম লাগবে না, কোম্পানির নাম লাগবে না, কান্ট্রি লাগবে না, স্টেট অ্যাড্রেস লাগতে পারে, আমাদের অ্যাড্রেস 1 লাগবে, অ্যাড্রেস 2 লাগবে না, কারণ আমাদের অ্যাড্রেস একটার ভিতরে হলি হয়ে গেল। দেন আমাদের টাউন লাগবে না, স্টেট লাগবে না, পিন লাগবে না, আমাদের ইমেল অ্যাড্রেস লাগবে না। ঠিক আছে, আমাদের এই তিনটা লাগবে, এই তিনটাকে আমরা টেনে জাস্ট আমাদের নিচে নিচে করে দিই। দেখেন এখন যদি আমরা এটাকে সেভ সেটিংসে ক্লিক করি, সেভ সেটিংসে ক্লিক করার পরে যদি আমরা একটু রিলোড দিই, বিষয়টা কী হয় দেখেন। রিলোড দেওয়ার পরে কী হয়েছে, জাস্ট কাস্টমারের নাম, মানে ফার্স্ট নেম আসছে, যেটা আমি রাখছি, ফার্স্ট নেম রাখছি, স্টেট অ্যাড্রেস রাখছি, ফোন নাম্বার রাখছি। ফার্স্ট নেম আসছে, স্টেট অ্যাড্রেস আসছে, ফোন নাম্বার আসছে, আর কিছুই আসে নাই। ঠিক আছে, কাজ শেষ। দেন হলো এখান থেকে আমরা চাচ্ছি এই ফার্স্ট নেমের যে অপশনটা, এই যে ফিল্ডটা, এটা সম্পূর্ণ এরকম থাকবে, একদম এই পর্যন্ত থাকবে, মানে 100% থাকবে। আমরা জাস্ট এখান থেকে আসার পরে এই ফার্স্ট নেমের এখানে আমরা এই যে সেটিংসে ক্লিক করবো এডিটে, এখান থেকে ফিল্ড উইথ 100% করে দেব। করে দেওয়ার পর আমরা এখান থেকে ফুল নাম লিখে দেব, আমরা ফুল নাম, অথবা আপনি লিখে দেব নাম, এখান থেকে লিখে দেব সম্পূর্ণ নাম লিখুন, সাপোজ আপনি আপনার মতো করে লিখে দেবেন, লিখুন, শেষ। দেন আমি এখান থেকে স্ট্রিট অ্যাড্রেস চাচ্ছি 100% হবে। দেন আমি এখানে লিখে দিলাম ঠিকানা, এখন এখানে দিলাম যে আপনার ডিটেলস, ঠিকানা লিখুন। তারপর আমি এখান থেকে সাপোজ ফোন নাম্বারে আসব, ফোন নাম্বারে আসার পর আমি এখান থেকে 100% দিয়ে আমি এখানে দিলাম মোবাইল নাম্বার থেকে এখান থেকে দিলাম সচল মোবাইল নাম্বার লিখুন,
ওকে ফাইন, আমাদেরগুলো দেওয়া শেষ। আমরা যদি এখান থেকে যদি সেভ সেটিংসে ক্লিক করি, যদি আমরা একটু রিলোড দেই, দেখেন বিষয়টা কী হয়েছে। জাস্ট নাম, ঠিকানা, মোবাইল নাম্বার হলেই আমি অর্ডার করতে পারতেছি, আমার আর কিছু প্রয়োজন নাই। আমি যদি আবার একটা অর্ডার প্লেসে ক্লিক করি, অর্ডার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেন দেন হলো আমাদের বাকি কাজ হলো ডিজাইনে। তা এখন আমি যদি অন্য একটা ব্রাউজার থেকে ওপেন করি, তাহলে আরও সুবিধা হবে বিষয়টা বুঝতে। এখানে আসার পরে দেখেন নাম, ঠিকানা, সোশ্যাল মোবাইল নাম্বার চাচ্ছে, কিন্তু এখানে আমার ইমেল অ্যাড্রেসও চাচ্ছে, কিন্তু ইমেল অ্যাড্রেসটা আমি দেই নেই, তাই তো। এইটা আমরা এডিট করা এটা আমরা ডিজাইন করার সময় চেঞ্জ করে দেব, এটা নিয়ে আপনি প্যারা খাবেন না। আচ্ছা, তো আমরা আবার একটু ড্যাশবোর্ডে চলে আসি, আমরা আবার কি করব, আমরা ডিজাইন করব। আমাদের ল্যান্ডিং পেজের ফাংশনাল যা কাজ আছে সব কাজ শেষ। আমরা এখন অর্ডার করতে পারবো, অর্ডার নিতে পারবো, কাস্টমার অর্ডার করতে পারবে, সব করতে পারবে। জাস্ট আমরা ডিজাইন চেঞ্জ করলে আমাদের ল্যান্ডিং পেজ বুম, মানে আমাদের ল্যান্ডিং পেজের কাজ শেষ। আচ্ছা, আমরা যদি এখানে আসি, ড্যাশবোর্ডে আসার পরে যদি আমরা কার্ট ফ্লোতে ফানেলে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখান থেকে টেস্ট ওয়ানে আসার পরে এখান থেকে আমরা ভিউ ফানেলে ক্লিক করব। ভিউ ফানেলে ক্লিক করার পরে আমাদের ফানেলটা আমরা দেখতে পারবো, অথবা আপনি চাইলে এখান থেকে এডিট ফানেলে ক্লিক করতে পারেন। তো এডিট ফানেলে ক্লিক করার পরে আবার দুইটা স্টেপ পাচ্ছি। একটা স্টেপ আমাদের প্রোডাক্ট ইনফরমেশন থাকবে, যেখান থেকে অর্ডার করার পরে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে, মানে দ্বিতীয় স্টেপে নিয়ে যাবে। তো আমাদের প্রথম স্টেপটা আমাদেরকে ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য দুইটা অপশন আছে। এখান থেকে ভিউ স্টেপে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব এক। আর দ্বিতীয়ত হলো মানে সেম জিনিস, জাস্ট প্রসেসটা ভিন্ন। একটা হলো এখান থেকে ভিউতে ক্লিক করে আমরা এডিটে ক্লিক করব, এডিট উইথ এলিমেন্টর। আর আরেকটা হলো এখান থেকে আমরা এডিট স্টেপে ক্লিক করব। দেখেন এডিট স্টেপে ক্লিক করলে যেখানে নিয়ে আসছে, এখান থেকে এডিট এলিমেন্টে ক্লিক করলে সেম জায়গায় নিয়ে আসছে। তো আপনার কাছে যেটা ইজি হয় আপনি এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেন এখানে আসার পরে আমাদের বাকি কাজ ডিজাইন নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ। আর বাকি যা আছে সব কিছু কেটে দিব। আমাদের এটা প্রয়োজন নাই, ডিলেট, এটা প্রয়োজন নাই, ডিলেট, এগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা সব কন্টেনার ডিলিট করে দিচ্ছি যেগুলো আমাদের প্রয়োজন নাই। ওকে, আমাদের লোগোটাও প্রয়োজন নাই, কারণ আমাদের নর্মাল একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করব। আচ্ছা, তো ফার্স্ট অল আমরা এখান থেকে আমাদের তারিখ এবং আমাদের সাইটের নামটা লিখে ফেলি। সাপোজ ইসাকুল ইসলাম, সাপোজ। এখন আপনি যদি এখান থেকে লিঙ্ক দিতে চান, এখান থেকে আচ্ছা যে কোনো লিঙ্ক আপনি না দিলেও সমস্যা নেই, দিলাম। দেন এখান থেকে রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, তিনটা পেজ চাচ্ছে। তো এই তিনটা পেজের লিঙ্ক আমরা এখান থেকে দিয়ে দিব। এখন রিফান্ড পলিসির লিঙ্ক কোথায় পাবো? আমরা যদি আবার ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পরে তিনটা পেজ ক্রিয়েট করব। একটা হবে রিফান্ড পলিসি, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, আর একটা হলো টার্মস অ্যান্ড সার্ভিস অথবা টার্মস অ্যান্ড কন্ডিশন, একটা দিলেই হবে। তো রিফান্ড পলিসিটা কেমন হয়, আপনার বিজনেসের রিফান্ড কেমন হয় দেখেন। আমি যদি হালাল ফুডে আসি, এখানে যদি আমি ওদের রিফান্ড পলিসিটা একটু পড়তে চাই, তাহলে এখানে সব কিছু চলে আসছে যে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় যদি কোনো প্রবলেম হয় এর নাম্বারে ফোন দিতে, কীভাবে কী হবে, ড্যামেজ হলে কী হবে না হবে। আপনি আপনার বিজনেসের জন্য একটা রিফান্ড পলিসি আপনি তৈরি করবেন। এখন আমি জাস্ট হালাল ফুডটাই কপি করে একটা পেজ ক্রিয়েট করি। পেজ এসে আসার পরে এখান থেকে অ্যাড পেজে ক্লিক করব। জাস্ট এখানে আসার পরে এখানে আমরা নর্মালি জাস্ট ঢালাওভাবে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেবো। যেখান থেকে আপনি নেন অথবা কপি পেস্ট করেন অথবা এক জায়গায় লিখে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেবো। দেন আমরা টাইটেলটা দিয়ে দেবো কি, রিটার্ন পলিসি, শেষ। আমরা এটাকে পাবলিশ করে দেব, ঠিক আছে। পাবলিশ করে কপি লিঙ্ক করে দেন আমরা এখান থেকে রিফান্ড পলিসির এখানে এই লিঙ্কটা অ্যাড করে দেব। ওকে, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি। তো প্রাইভেসি পলিসিটা সেমভাবে আপনি এখান থেকে আসেন হালাল ফুডে আসার পরে আমি এখান থেকে প্রাইভেসি পলিসি, যে প্রাইভেসি পলিসি আছে এখান থেকে আপনি প্রাইভেসি পলিসি আপনি দেখেন। এখন এটা হলো ভাই আমি জাস্ট দেখানোর জন্য বলছি, আপনি আপনার মতো করে করবেন, ঠিক আছে।
আপনি আপনার বিজনেসের জন্য আপনি আপনার মতো করে করবেন, নো প্রবলেম। আমি এখান থেকে আবার আসলাম, অ্যাড পেজে ক্লিক করলাম, ক্লিক করে আবার আমরা এখান থেকে পেজেস অ্যাড করলাম। এটা কেন অ্যাড করা প্রয়োজন আমি বলে দেই। এটা অ্যাড না করলে অনেক সময় আপনার বিভিন্ন অ্যাডস, গুগল অ্যাডস হতে পারে, ফেসবুক অ্যাডস হতে পারে, অ্যাডস অ্যাপ্রুভ করবে না যদি আপনি এগুলো না দেন, প্রবলেম করতে পারে। ঠিক আছে, এটা আপনাকে করতে হবে, মাস্ট এটা আপনি করবেন এবং করার চেষ্টা করবেন। তো অনেক সময় না করে অনেকে এরকম লিখে দেয়, লিখে দিলে অনেক সময় হয়ে যায়, তবে আপনাকে এটা দিতেই হবে, মাস্ট বি। আপনি লিখে দেন আর লিঙ্ক করে দেন, নো প্রবলেম। দেন টার্মস অ্যান্ড সার্ভিস, হালালপুরে আসেন, সেম টাইপ আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে আসেন। এগুলো সব আপনি আপনার মধ্যে করে তৈরি করে নেবেন, ঠিক আছে। আমি এটাকে একটা শর্টকাট আপনি দেখায় দিব, তারপরে আমি দেখাচ্ছি ইনিশিয়ালি এটা। জাস্ট এখান থেকে কপি পেস্ট করে দেন আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে আমরা টাইটেলে দিয়ে দেব। আমাদের কাজ শেষ। শেষ করে আমি এখন এটা কপি করে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন লিঙ্কে অ্যাড করে দেব, দেন এটা পাবলিশ করে দেব, শেষ। তো এখন আপনি আপনার বিজনেসের জন্য এত বড় লেখা কি লিখবেন? না, আপনি লিখবেন না। আপনি কি করবেন? আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ জেনারেটর আছে, তারপরে প্রাইভেসি পেজ জেনারেটর আছে, তারপরে আপনার রিফান্ড পলিসি জেনারেটর আছে, অনেক সাইট আছে। আপনি যাবেন, যে কোনো একটা সাইটে যাবেন, যাওয়ার পরে আপনি আপনার ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিবেন যে আপনি কী কী চাচ্ছেন, আপনি কিভাবে রিটার্ন নেবেন, আপনি কিভাবে রিফান্ড করবেন, আপনি কি ড্যামেজ হলে রিটার্ন করবেন নাকি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি রিফান্ড করতে চাচ্ছেন, মানে আপনার হোল প্রসেসটা আপনি লিখে দেবেন। এবং সবচেয়ে ইজি হবে আপনি যদি চ্যাট জিপিটিতে আসেন। চ্যাট জিপিটিতে আসেন, এখান থেকে আসার পরে এখান থেকে আপনি নর্মালি আপনার সব কিছু লিখে দেবেন, যে আপনি বলে দেবেন যে আমি এমন এমন চাচ্ছি, হয়তো বা আপনি এখান থেকে এই হালাল ফুডের এটা কপি করবেন, কপি করে এখানে দিবেন। দেওয়ার পরে আপনি নেক্সটে আপনার সকল ডিটেলস লিখে দেবেন যে আমার আপনার বিজনেসের নাম, আপনার বিজনেসের ক্যাটাগরি, আপনি বিজনেসটা কবে থেকে শুরু করছেন, আপনার বিজনেস মেইল, আপনার বিজনেস লোকেশন সব লিখে দিবেন, এবং আপনার বিজনেসের ক্যাটাগরি, আপনি কী নিয়ে বিজনেস করেন, কী কী প্রোডাক্ট আছে, জাস্ট লিখে দিবেন। লিখে দিয়ে বলবেন যে এটা আমার বিজনেসের জন্য করে দাও, এরকম টাইপের। তাহলে সে আপনার মতো করে করে দেবে। সাপোজ আমি এখানে যদি দেখানোর জন্য বলি, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন পেস্ট করলাম, দেন আমি লিখে দিই, সাপোজ আমি বাংলাতে লিখি, আমার বিজনেসের নাম সাপোজ সিয়াম ফুড, আমি ফুড নিয়ে কাজ করি। নর্মালি আমি জাস্ট এত কিছু জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলছি। আমি বিজনেস লোকেশন ঢাকা মিরপুর, সাপোজ মোবাইল 01 বকসর একটা দিয়ে দেন, সরি ফর দ্যাট। তারপরে ইমেল যে কোনো একটা দিয়ে দেন, নো প্রবলেম। দেন আমি জাস্ট এটা দেখানোর জন্য এটা উপরেরটা ফলো করে আমার বিজনেসের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে দাও। ওকে, কী হবে বিষয়টা দেখেন। এখানে আমার বিজনেসের জন্য সে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে দিয়েছে, দেখেন একদম। আপনি জাস্ট কপি করবেন এবং পেস্ট করবেন, এখানে হালাল ফুডে কিছুই নাই, জাস্ট আপনার মতো করে সে লিখে দিবে, মানে এর থেকে ইজি আর নাই। ঠিক আছে, আচ্ছা, তোকে ফাইন, আমাদের কাজ শেষ। আমাদের এই নিচের যেই রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড সার্ভিস এগুলো অ্যাড করা কাজ শেষ। তারপরে হলো আমাদের এই চেক আউট পেজের একটু কাজ করব। সেটা হলো আমরা এখান থেকে চেক আউট পেজে আমরা লেআউট চেঞ্জ করব। লেআউটের বাম পাশে দেখেন একটা সিলেক্ট লেআউট নামে একটা অপশন আছে। মডার্ন লেআউট থেকে আমরা কি করব, ওয়ান কলাম সিলেক্ট করে দেব। ওয়ান কলাম সিলেক্ট করলে কি হবে, মোবাইল ভার্সন এটা পারফেক্ট হবে মোবাইল ভার্সনের জন্য। ঠিক আছে, আপনি চাইলে টু কলাম দিতে পারেন, যেটা আপনার পিসি ভার্সনের জন্য পারফেক্ট হবে। হ্যাঁ, আপনি চাইলে টু কলাম রাখতে পারেন, নো প্রবলেম, টু কলামে বেটার হবে আপনার জন্য। হ্যাঁ, আচ্ছা, তোকে এটা আমি পাবলিশ করে দিলাম। আমাদের চেক আউটের একদম সকল কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই, এখানে আমাদের হাত দিতে হবে না। দেন আমরা কি করব, আমাদের ডিজাইন বাকি কাজ করব। আমরা প্রথমেই একটু এই এলিমেন্টর সম্পর্কে একটু জানি। এলিমেন্টর হলো আমাদের ডিজাইন করার জন্য একটা মাধ্যম,
যেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইট ডিজাইন করা হয়, যেটার মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট অ্যাড করা হয়, বিভিন্ন জিনিস অ্যাড করা হয়, ডিক্রিজ করা হয়। যাই হোক, তো এখানে মেইন ফ্যাক্ট হলো আমাদের বাম পাশে দেখেন অনেক অপশন পাবেন। যখন আমি এখানে প্লাসে ক্লিক করছি অনেক অপশন পাবেন। কিছু কিছু অপশন আছে যেটা আমাদের প্রো ভার্সনের জন্য, কিন্তু আমাদের প্রো ভার্সন ছাড়াই আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন করা যাবে, আমাদের প্রো ভার্সন লাগবে না। প্রো ভার্সন ছাড়াই আমরা অনেক বিজনেসের ল্যান্ডিং পেজ ডিজাইন করেছি অলরেডি। তো আপনার প্রো ভার্সন ইনিশিয়ালি প্রয়োজন নাই, অ্যাডভান্স লেভেলে প্রয়োজন আছে, তবে ওটা নিয়ে প্যারা নিয়েন না, আস্তে ধীরে হয়ে যাবে ইনশাল্লাহ। তো বাম পাশে অনেক অপশন আছে, টাইটেল, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, এক বাটন, হ্যাঁ অনেক কিছু, অনেকগুলোর অনেক কাজ আছে। যেমন ধরেন আমি যদি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকন মানে হলো যে আমরা কন্টেইনার, আর ওয়েবসাইট এক একটা কন্টেইনারের মাধ্যমে তৈরি হয়, মানে এক একটা লেআউট, এক একটা কন্টেইনার, অনেকগুলো কন্টেইনার মিলে একটা ওয়েবসাইট এরকম হয়। যেমন ধরেন এই যে এই একটা অপশন, অর্থাৎ এখানে আমাদের সব কিছু লেখা আছে, এটা একটা কন্টেইনারের ভিতরে অ্যাড করা। যখন আমি এখান থেকে প্লাসে ক্লিক করব তখন আরেকটা কন্টেনার তৈরি হবে, যেটার ভিতরে আমি আরেকটা ডিজাইন রাখবো, অথবা আমি যেখানে আমি একটা ইমেজ অ্যাড করব, অথবা যেখানে আমি একটা লেখা অ্যাড করব, যেখানে আমি একটা ভিডিও অ্যাড করব, যেখানে আমি একটা প্রোডাক্টের ছবি অ্যাড করব। ঠিক আছে, জাস্ট এখানে প্লাসে ক্লিক করে আবার প্লাসে ক্লিক করব, দেন এখানে আসছে ফ্লেক্স বক্স গ্রিড। তো আপনার গ্রিড সম্পর্কে আইডিয়া নেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট ফ্লেক্স বক্সে আসবেন, আসার পর এখান থেকে ডিরেকশন কলামে ক্লিক করে দেবেন, প্রথমটা ক্লিক করে দেবেন। এখন এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন, দেখেন এখানে আমাদের ফ্লেক্স বক্স আছে, একটা আছে, এরকম দুইটাও আছে, এরকম বড় ছোটো আছে, এবং এরকম চারটা আছে, এবং তিনটা আছে এরকম। এখন এটা কোনটার জন্য কিভাবে লাগে এটা আপনাকে কিভাবে বুঝবেন? দেখেন আমি জাস্ট আপনাকে একটা বুঝাই, তারপরে আপনি বাকিগুলো অটোমেটিক বুঝে যাবেন। দেখেন, যখন আমি প্রথমটা নিলাম, প্রথমটা কেন নিয়েছি? কারণ আমি প্রথমে একটা ছবি অ্যাড করব, অথবা আমি একটা লেখা অ্যাড করব। আমি জাস্ট দেখাই আপনাকে। এখানে যে ডিজাইনটা আমি কপি করব, অথবা যে ডিজাইনটা আমি আপনাকে এখন করে দেখাবো, সেটা হলো এই ডিজাইনটা। এখানে কি লেখা আছে? প্রিমিয়াম জন্মশৈলী মানে একটা লেখা আছে। যাই হোক, এই লেখাটাকে আমি এখানে অ্যাড করব। তো লেখাটা অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা কন্টেইনার নিতে হবে। কন্টেইনার নিয়ে এখান থেকে আমরা লেখাগুলো অ্যাড করব। ওকে, আমি এখান থেকে এটা একটু কেটে দেই। এখান থেকে আমি কন্টেইনার নেওয়ার পরে এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমি এখান থেকে হেডিংয়ে ক্লিক করব। এখানে আমি যদি হেডিংটা টেনে ছেড়ে দেই, দেখেন এখান থেকে হেডিংটা টেনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এখান থেকে যদি একটা লেখা লিখে নিয়ে আসি, সাপোজ আমি যদি এই লেখাগুলো নিতে চাই, তাহলে আমি চ্যাটজিপিটিকে বলবো এখান থেকে দেখো আমি মানে সব কিছু আপনি চ্যাটজিপিটি ইউজ করবেন, কাজে অনেক প্রোডাক্টিভিটি বাড়বে এবং অনেক দ্রুত হবে। টু টেক্সট আমি কিছু লিখি না, জাস্ট আমি লিখে দিচ্ছি টু টেক্সট, সে আমাকে ছবি মানে লেখাগুলো দিয়ে দেবে। দেখেন এখান থেকে আমার সকল লেখা দিয়ে দিচ্ছে। আচ্ছা, প্রথমে কি লেখা ছিল আমাদের? চিরস্মৃতিতে। আমি এখান থেকে কি করব? চিরস্মৃতি পর্যন্ত আমি কপি করব এখান থেকে। আচ্ছা, এখান থেকে হয়তো বা কিছু বাদ দিচ্ছে কিনা আমি আসলে বুঝতেছি না। এখান থেকে হয়তো বা কিছুটা ভুল হয়েছে। যাই হোক, এটা আমাদের প্রয়োজন নাই, আমি এখান থেকে জাস্ট লেখাটা কপি করে আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, তো এখানে আমি কি করব? লেখাটা আমি অ্যাড করব। অ্যাড করার পরে আমি কি করব? লেখাটাকে এরকম ফরম্যাটে সাজাবো। এরকম ফরম্যাটে সাজানোর জন্য আমি এখান থেকে আরও কম লেখা নেই, সাপোজ শিশুর নামকরণ পোস্টার। আচ্ছা, এখানে হয়তো বা কিছুটা ভুল আছে, আমি একটু সুন্দর করে লিখে দেই। হয়তো বা ওয়েট, এই স্ক্রিনশটটা আমি এখানে পোস্ট করে দিই, তাহলে আরও ইজিতে বুঝতে পারবে। বাংলাতে লিখে দিই, ওকে, যে এই ছবি থেকে যেই লেখাগুলো, অথবা এই ছবিতে যে লেখাগুলো আছে, যেই লেখাগুলো আছে সেগুলো আলাদা করে দাও। শেষ, আমার লেখাগুলো এখন চলে আসবে সব। ওকে, তো আমি এখান থেকে
মানে এখান থেকে যদিও ও হুবহু কপি করতেছে না, আমি জানি না সে কী করতেছে ও। এখানে কি লেখা আছে, প্রিমিয়াম জন্মশরিকা ফ্রেম, কোথাও কি শিশু নিয়ে কিছু লেখা আছে কি না জানি না শিওর, হয়তো বা কোথাও কিছু লেখা আছে এজন্য হয়তো বা ও লিখে দিছে। যাই হোক, তো আমার এত ব্যাপার ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আমাদের একটা ডিজাইন করতে হবে। আমি এখানে একটা লেখা নিয়ে আসি, যে কোনো একটা লেখা নিয়ে আসি। আচ্ছা, ধরেন আমি এটাই করে নিয়ে আসি। এখানে আসার পরে আমি এখান থেকে পেস্ট করে দিলাম, দেন এটাকে আমি মিডিলে নিয়ে আসলাম। দেখেন, প্রথমে আমি লেখাটা নিয়ে আসলাম এখানে, প্রথমে আমি লেখাটা এখানে রাখলাম, রাখার পরে এটাকে আমি একটু সুন্দর করব, রং করব, একটু ছোট করব, বড় করব, মানে কি স্টাইলটা চেঞ্জ করব, তাই তো? যদি আপনি স্টাইল চেঞ্জ করতে চান, যদি আপনি কালার চেঞ্জ করতে চান, যদি আপনি লেখার ধরন চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? তাহলে এখান থেকে কন্টেন্টের ডান পাশে স্টাইলে ক্লিক করতে হবে। স্টাইলে ক্লিক করার পরে এখান থেকে আমি কি করতে চাচ্ছি? আমি চাচ্ছি যে এই লেখাটার ফন্ট চেঞ্জ করার জন্য। ফার্স্ট অফ অল, ফন্ট হলো কোনটা? লেখার স্টাইল। লেখার স্টাইল কেমন হয়? যেমন ধরেন অনেক ধরনের লেখার স্টাইল হয়। এখন আমি যদি এখান থেকে টাইপোগ্রাফিতে ক্লিক করি, টাইপোগ্রাফিতে ক্লিক করার পরে সাপোজ আপনি আপনার লেখার ফন্ট চেঞ্জ করতে চাচ্ছেন। ফন্ট চেঞ্জ করার জন্য আপনি কি করবেন? এখান থেকে স্টাইলে ক্লিক করবেন, টাইপোগ্রাফিতে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পরে যে ফ্যামিলি লেখা আছে, ফ্যামিলির এখানে ক্লিক করার পরে আপনি যেই ফন্ট দিতে চান সেই ফন্ট লিখে দিবেন। এখন আপনি কোন ফন্ট দিবেন আপনি কীভাবে বুঝবেন? তাই তো? আপনি নরমালি ইউজ করবেন বাংলা ফন্টের ভিতরে হিন্দ শিলিগুড়ি। দেখেন, আমি যদি এখান থেকে ইংলিশে লিখি হিন্দ, হিন্দ অ্যাশ লিখলেই চলে আসতেছে হিন্দ শিলিগুড়ি। ক্লিক করার পরে দেখেন এই ফন্ট সেম, তাই তো? এখন কি করতে হবে আমাদেরকে? এটার মতো করে বড় করতে হবে এবং কালার করতে হবে। এটা আমি জাস্ট একটু বড় করে দিই, এখান থেকে সাইজটা একটু বড় করে দিলাম। হ্যাঁ, সাইজ বড় করে দিলাম, দেন এটাকে আমি একটু বোল্ড করে দিলাম। ওকে, দেন এটা আমাদের কী করতে হবে? কালার হবে হোয়াইট, কালার হবে হোয়াইট। আচ্ছা, হোয়াইট দেওয়ার জন্য আমাদের এটা বোঝা যাচ্ছে না, আমি এটাকে প্রথমে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, দেন এটাকে কালার দেব। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব কিভাবে? আমি যে প্রথমে একটা কন্টেইনার নিলাম, যে কন্টেইনারের ভিতরে আমি লেখাটা অ্যাড করছি, এই যে এই কন্টেইনার মানে হলো এটা হলো আপনার কন্টেইনার, যেখানে যে আমাদের কিছু ডট ডট আছে, এটা হলো আমাদের কন্টেইনার ধরার জিনিস। তো কন্টেইনারটাকে দেখেন, এখানে আমি যখন হোভার করছি, মাউসটা রাখছি, এখানে এডিট কন্টেইনার লেখা আসছে, তাই তো? এখানে ক্লিক করার পরে আমি বাম পাশ থেকে কিছু এই কন্টেইনার এডিট করার জন্য অপশন পেয়ে যাচ্ছি। এখানে ক্লিক করার পরে জাস্ট বাম পাশ থেকে কন্টেইনার এডিট করার অপশন পেয়ে যাচ্ছে, আর কিছুই না। এখান থেকে আমি কী করতে পারবো? এডিট করতে পারবো। দেখেন, এখান থেকে স্টাইলে আসার পরে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে? সাপোজ ধরেন আমি লাল চাচ্ছি, এখানে যে কালারটা চাচ্ছে আমি সেম কালারটা আমি অ্যাড করতে চাচ্ছি। কালার পিকার নামে একটা এক্সটেনশন আছে। এক্সটেনশনটা কি? এক্সটেনশনটা হলো এক প্রকার প্লাগ ইন ব্রাউজারের জন্য, যেটা ক্লিক করলে অথবা যেটার মাধ্যমে আপনি কালার ধরতে পারবেন, যে কালারটা কেমন হবে। আমি জাস্ট দেখাই আপনাকে এটা কাজটা কীভাবে করে। দেখেন, এখান থেকে আপনি এক্সটেনশন একটা আছে, ক্লিক করলেন, আমি এটা বড় করি। ক্লিক করার পরে এখান থেকে আমরা কালারটা পিক করতে পারবো। আচ্ছা ওয়েট, এটা আমাদের মূলত লাইভ ওয়েবসাইট না, এই জন্য সে কালারটা ধরতে পারতেছে না। যদি আমাদের লাইভ ওয়েবসাইট হতো তাহলে সে ধরতে পারতো। আচ্ছা, আমি যদি এখান থেকে সাপোজ পিঙ্ক কালার নেই, পিঙ্ক কালার নিয়ে আমি যদি একটু এটাকে ধরতে চাই, এখানে ক্লিক করার পর যদি আমি এটা এখানে মাউসটা রাখি, দেখেন এখান থেকে কালারটা হোভার হচ্ছে। জাস্ট আমি ক্লিক করলে এই যে কালারের একটা কোড কপি হয়েছে। কোড কপি হওয়ার পর আমরা এখান থেকে কি করব? এই যেখানে কোড লেখা আছে, কোডের এখানে আমরা পেস্ট করে দেব। দেখেন, পেস্ট করার পরে যে কালার থেকে কোডটা নিয়েছি সেম কালারটা চলে আসছে। এখন এই কালারটা কপি করার জন্য আমাদের কী করতে হবে? এই কালারের কোডটা নিতে হবে, কিন্তু এই কালারের কোডটা আমরা পাচ্ছি না, কারণ আমাদের এক্সটেনশনটা এখানে কাজ করবে না। এখন এই এক্সটেনশন কীভাবে আপনি ইউজ করবেন? জাস্ট আপনি ব্রাউজারে সার্চ করবেন কালার পিকার এক্সটেনশন, সার্চ করার পর আপনি একটা এক্সটেনশন এখান থেকে কালার জেলা থেকে অ্যাড করে নেবেন, তাহলেই হবে। ঠিক আছে, শেষ। আচ্ছা,
তো এখান থেকে আমি কি করব, কালারটা একটু আমার ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেই, যেহেতু এখানে আমরা কালারটা অ্যাডজাস্ট করতে পারছি না, ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা, আপাতত এই কালারটা থাকুক, নো প্রবলেম। আপনি আপনার মতো করে আপনার যে কালারটা দিয়েছে ওটা দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পরে আমরা এই আগে আগে লেখাটার কালারটা চেঞ্জ করে ফেলি। আমি দেখেন কীভাবে করলাম, এখান থেকে প্রথমে কিন্তু এইটা সিলেক্ট করা ছিল, এই অপশন ছিল। এখান থেকে ডিরেক্ট টেক্সটে কীভাবে আসলাম, টেক্সটের উপরে ক্লিক করছি, জাস্ট আর কিছুই না। আপনি যেটার এডিট করতে চাচ্ছেন, আপনি যেটার কালার চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি যেই ডিজাইনের অথবা যেই এলিমেন্টের কালার, ফন্ট, স্টাইল চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি জাস্ট ওইটার উপরেই ক্লিক করবেন, তাহলেই হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন টেক্সট কালার নামে একটা অপশন আসছে, এখান থেকে আমরা হোয়াইট করে দিলাম, শেষ, আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন কালার চেঞ্জ হয়ে যাওয়া তো কাজ শেষ না, আমাদের এখানে কি আসছে, একটা বর্ডার আসছে সুন্দর করে, দেন এখানে একটা বাটন আসছে, তাই তো, এবং এখানে একটা লেখার কালার চেঞ্জ করছে। এটা আমরা করব। তো এটা করার জন্য আমরা কী করব, আমরা প্রথমে আবার কন্টেনারে ক্লিক করব। এখান থেকে দেখেন এডিট কন্টেনার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার এখানে স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করছি, ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি, তাই তো। আমরা এখান থেকে কী করব, শেপ ডিভাইডার। শেপ ডিভাইডারে কী করব, আমরা এই জিনিসটাকে অ্যাড করব, যে কার্ভ করা আছে এটা আমরা অ্যাড করব শেপ ডিভাইডারের মাধ্যমে। এখান থেকে দেখেন টপ এবং বাটম। টপে কি হয়, এই যে উপরে যে জিনিসটা আমরা এডিট করতে চাই, তাহলে এটা হবে টপ, আর বাটম হলো নিচেরটা, ঠিক আছে। এখন যদি আমরা এখান থেকে টপে কোনো কিছু কাজ করি, তাহলে দেখেন টপে চেঞ্জ হচ্ছে, একটা জিনিস খেয়াল করেন, এটা টপে চেঞ্জ হচ্ছে। আমি একটু বটমে করি, আমি যে টপের একটু নান করে দেই, এবং এটা একটু আমি এই প্যাডিংটা বাড়াই। প্যাডিংটা হলো, আমি একটার ভিতরে একটা চলে আসছে, প্যাডিংটা হলো ভিতরে স্পেস নেওয়ার জন্য। যেমন ধরেন আমাদের এই জায়গাটাতে অনেক স্পেস আছে, এখানে অনেক স্পেস আছে, এই স্পেসটা দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করার পরে প্যাডিংয়ে ক্লিক করব। মানে অ্যাডভান্সে আসার পরে আপনি যেখানেই যান না কেন, আপনি জাস্ট এডিট কন্টেন্টে ক্লিক করবেন। দেখেন আপনি যেটা এডিট করতে চাচ্ছেন, এখান থেকে ক্লিক করলেও আপনি এডিট করতে পারবেন, অথবা আপনি এখান থেকে ডান পাশে ক্লিক করে এডিট কন্টেন্টে ক্লিক করলে দিলেও এখানে আসতে পারবেন। আসার পরে এখান থেকে আপনি জাস্ট প্যাডিংটা বাড়ায় দেবেন। দেখেন আপনি যখন প্যাডিং বাড়াচ্ছেন, চারপাশ থেকে প্যাডিংটা সে জায়গা নিচ্ছে, চারপাশ থেকে। যখন আপনি উপর নিচে চাপেন, তখন আপনি এখান থেকে এটাকে লিঙ্কটা উঠায় দেবেন, দিয়ে এই টপে বাড়ায় দেবেন, টপ থেকে আসবে, নিচে আসবে, মানে জায়গা নেবে। বটমে বাড়ালে বটম থেকে জায়গা নেবে, ঠিক আছে, সেম ফর্মেট এরকম। এখন আমি চাচ্ছি এটাকে নিচে একটা কার্ভ করার জন্য। তো নিচে কার্ভ করার জন্য আমি কি করব, এখান থেকে এই এডিট কন্টেন্টে আবার ক্লিক করে এখান থেকে স্টাইলে আসব। আসার পরে শেপ ডিভাইডারে ক্লিক করব। ডিভাইডারে ক্লিক করে বটমে আসব। আসার পরে এখান থেকে আমি একটা করে ট্রাই করব কোনটা আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে, অথবা আমি আমার বিজনেসের সাথে কোনটা দিতে পারবো, ঠিক আছে। এখন আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে, অনেকে এইগুলো দেয়, ঠিক আছে, অনেকে এইটা দেয়, ওয়েবস দেয়, কার্ভ দেয়, হ্যাঁ, কার্ভ এটা দেয়, এখন ফ্যান দেয়। এখন আপনি আপনার মতো করে যেটা দিতে পারেন। এখন আমি যদি এটাকে কার্ভ দেই, ইনভার্ট করে দেই, তাহলে এটা এরকম হয়। দেখেন আমি প্রথমে কার্ভ কিন্তু এরকম ছিল, যখন আমি ইনভার্ট করে দিয়েছি, ইনভার্ট মানে হলো মানে আপনি যেটা করতেছেন সেটার রিপ্লেসমেন্টে অন্যটা, এরকম টাইপের কিছু একটা আর কি। তো এটা দেওয়ার পরে যখন কিছু দেখেন এটার মতো করে আমাদের একটা কার্ভ হয়েছে, কিন্তু এটার মতো হয় নাই। তো আমরা যদি এটাকে একটু হালকা ওয়েটটা বাড়ায় দিই, দেখেন এটার মতো হয়ে গেল। হাইট একটু কমায় দিই, একটু বাড়ায় দিই, মানে অ্যাডজাস্টমেন্ট করে আপনি আপনার মতো করে করতে পারবেন। ডিজাইন, কালার, থিম সব কিছু আপনার মধ্যে, কিছুই আমার মধ্যে না। আপনি আপনার মতো করে আপনার বিজনেসের জন্য ডিজাইন করবেন একদম পারফেক্টলি, ঠিক আছে। এখন ধরেন আমাদের লেখাটা এডিট করা শেষ, দেন আমরা লেখাটাকে আবার ক্লিক করব, এডিট হেডিং। দেখেন আমি একটু খেয়াল করেন, প্রথমে কিন্তু আমি এখান থেকে হেডিং নিয়ে কাজ করছি, তাই আমাকে যখন লেখার উপরে মাউসটা রেখে ডান পাশে ক্লিক করছি, এডিট হেডিং আসছে, তাই তো। এডিট হেডিংয়ে ক্লিক করার পরে এখান থেকে কন্টেন্টে আসবো। আসার পরে আমরা যদি চাই এই যে প্রিমিয়াম এই লেখাটুকু, মানে প্রথম 2-3টা লেখা আমি আলাদা কালার করব, মানে ইয়েলো কালার করব, তাহলে কিভাবে করব। এখানে আমাদের কিছু মানে কোড লিখতে হবে, এটা নিয়ে আপনাদের প্যারা নিতে হবে না, কোডটা একদম ইজি।
আপনি ইয়ে করে দিবেন এখান থেকে প্রথমে দিবেন ব্র্যাকেট, দেন আপনি এখানে দিবেন সাপোজ বি, দেন আপনি আবার একটা ব্র্যাকেট দিবেন, দেন এখান থেকে আপনি দিবেন স্টাইল ইকুয়াল টু কালার, দেন ইয়েলো। সাপোজ আমি একটা দিচ্ছি আর কি, আমাদের এখানে সরি কালার, সরি এখান থেকে হবে কালার, হ্যাঁ কালার রেড সাপোজ। আচ্ছা ওয়েট, এখানে হয়তো আমার এটা হচ্ছে না, এটা হবে আমাদের বাম পাশে না, এটা হবে ডান পাশে, সরি মিস্টেক। ওকে, এখান থেকে ডান পাশে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এখান থেকে আমি রেড দিলাম বলে আমার সব রেড হয়ে গেছে। আমি এটাকে কি করব, এটাকে আমি করব গ্রিন সাপোজ, আমার সব গ্রিন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কোন পর্যন্ত করতে, আমি চাচ্ছি শিশুর নামকরণ, এই শিশুর নামকরণ পর্যন্ত এটা গ্রিন থাকবে। তাহলে আমি কী করব, শিশুর নামকরণের পরে আবার একটা ব্র্যাকেট দিব, আবার আমি এটাকে স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পরে আমি আবার শেষ ব্র্যাকেট দিয়ে এটাকে শেষ করে দেব। ঠিক আছে, এখন গিয়ে আমি এখানে ওই ব্র্যাকেটের পরে লিখে দেবো আমাদের বি, মানে প্রথমে যে আমি বি লিখে দিলাম এটাকে আমি শেষ করেছি এখানে ব্র্যাকেট দিয়ে, মানে ব্র্যাকেট প্লাস স্ল্যাশ দিয়ে আমি এটাকে শেষ করেছি। এখন আমি এটাকে ইয়েলো করব, শেষ আপনি এখানে ইয়েলোর যে কালার কোড আছে ইয়েলো দেন, বানান যদি ঠিক না থাকে এই জন্য হয়তো ইয়েলো আসবে না। আমি জাস্ট এখান থেকে যদি ইয়েলো কালার কোডটা নিয়ে আসি, সরি ফর দ্যাট, অনেক সময় বানান আসে না সব কিছুর। ইয়েলো, ওকে ফাইন, এখন আসবে আশা করা যায়। ইয়েলোটা যদি আমি ইয়ে করে দেই, ওকে এখন আসছে দেখেন নর্মাল, আমাদের অতটুকুর কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, বিষয়টা একদম জোস, তাই না? তারপরে হয়তো বা আপনার সাথে এখানে কালারটা অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি এখন কালারটা অ্যাডজাস্ট করে নেন যেভাবে ভালো হয়, এভাবে দিলে ভালো হলে ভালো দেন, সমস্যা নেই, এইভাবে রাখেন, নো প্রবলেম। আচ্ছা, আমাদের নেক্সট কাজ হলো কি, এখানে একটা বাটন অ্যাড করতে হবে, তাই তো? এখানে আমরা কী করবো, জাস্ট এখানে আবার প্লাস অ্যাড এলিমেন্টারে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা কী করব, একটা বাটনে ক্লিক করে দিব। বাটনে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে অর্ডার করতে চাই লিখে দিব। দেখেন এখান থেকে আমরা প্রথমে কী করব, ক্লিক হেয়ার লেখা টেক্সটের এখান থেকে আমরা কী করব, লিখে দিব অর্ডার করতে চাই। পারফেক্ট। দেন এটাকে আমরা কি করব, এডিট করব, মানে আমরা কালার চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করব। তাহলে কি করতে হবে আমাদেরকে, স্টাইলে ক্লিক করতে হবে। ওকে, আমরা এখান থেকে স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, হোয়াইট দিয়ে দিব, যেহেতু আমাদের এটা একটা ডিপ কালার আছে, ডিপ কালারের ভিতরে আমাদেরকে লাইট কালার দিতে হয়। এটা ডিজাইনের একটা ফরম্যাট, আমাদের ডিপ কালারের ভিতরে লাইট কালার ইউজ করতে হয়। ঠিক আছে, এখান থেকে আপনি কালো ইউজ করতে পারেন, নো প্রবলেম। দেন আমরা কী করে দেবো, টাইপোগ্রাফি থেকে ফন্ট চেঞ্জ করে দেব। আমরা ফন্ট কি ইউজ করেছি, হিন্দ শিলিগুড়ি, তাই তো? এখান থেকে আমরা হিন্দ শিলিগুড়ি সিলেক্ট করে দেব। দেন আপনি চাইলে এখান থেকে এটাকে বোল্ড করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে নর্মাল রাখতে পারেন, সেমি বোল্ড করতে পারেন, নো প্রবলেম। এখান থেকে আপনি একটু সাইজ বড় করে দেন, এটাকে আপনি মিডলে দিয়ে দেন। দেন আপনি চাইলে এটা পরে একটা আইকন অ্যাড করতে পারবেন। সাপোজ এখান থেকে আপনি আইকন অ্যারো, দেন আপনি এটাকে যদি চান এখান থেকে আইকন পজিশন থেকে আপনি পরে করবেন, এন্ডে করবেন, তাহলে এন্ডে হয়ে যাবে। ঠিক আছে, আপনার বিষয়টা সেম না, আপনি যে এখান থেকে আরও সুন্দর লাগতেছে আমার যতটুকু মনে হচ্ছে। ঠিক আছে, এই এখন অনেক সময় হয় যে এই অর্ডার করতে চাই উপরে একটা ছবি অ্যাড করতে চাই, অথবা এটা নিচে একটা ছবি অ্যাড করতে চাই। সেক্ষেত্রে কী করব, আমরা আবার অ্যাড এলিমেন্টে ক্লিক করব, আবার এখান থেকে যে ইমেজ লেখা আসছে ইমেজটাকে আমরা জাস্ট এখানে টেনে এখানে ছেড়ে দেবো। দেখেন যখন আমি এখান থেকে টান দিচ্ছি, টান দিলে এখানে একটা অপশান আসছে ছাড়ার জন্য, এখানে একটা অপশান আসছে, আমি যেখানে চাচ্ছি সেখানেই ছাড়বো। দেখেন আমি এখানে চাচ্ছি এই বাটনের পরে চাচ্ছি, তার মানে কি আমি বাটনের পরে এটাকে ছেড়ে দিলাম, তার মানে আমি এখানে একটা ইমেজ অ্যাড করতে পারবো। এখানে আমি অ্যাড করে যে এই সাপোজ আমি একটা ইমেজ অ্যাড করে দেই, এখান থেকে যে কোনো একটা ইমেজ অ্যাড করে দেই, ধরেন এই ছবিটা আমি অ্যাড করে দেব, দেন সিলেক্ট, ওকে হয়ে গেল। এখানে এটাকে আমি ফুল করে দিলাম, দেন এটাকে আমি আমার মতো করে সাইজটাকে পারফেক্ট করে দিলাম। এটার সাথে এটা যাচ্ছে না এবং সুন্দরও লাগতেছে না। এটা যদি আমি একটু এডিট করতে চাই, অন্য ছবি দেই, কারণ যদি হাই কোয়ালিটি কোনো ছবি থাকে, সাপোজ এটা দিলে কেমন হয়,
আচ্ছা ওকে ফাইন, এটা একটু সুন্দর লাগতেছে, মানে একটু ভাঙে যায় নাই। আচ্ছা, এখন এই ছবিটা কিন্তু আমরা একটু স্ট্রোক অ্যাড করি, তাহলে আরও সুন্দর লাগবে। এখান থেকে আমরা স্টাইলে ক্লিক করব। এখন ডিজাইনের বিষয়টা সম্পূর্ণ আপনার ভিতরে, আপনি যত কিছু চান আপনি এখান থেকে করতে পারবেন। এখান থেকে আপনি একটা একটা করে ক্লিক করেন, কন্টেন্টের ভিতরে কীভাবে করে, স্টাইল থেকে কীভাবে করে, এখান থেকে বর্ডার অ্যাড করা যায়। দেখেন এখান থেকে যদি আমরা ইমেজের এখানে একটা বর্ডার অ্যাড করি তাহলে সুন্দর লাগবে। কীভাবে অ্যাড করব? এখান থেকে বর্ডার টাইপ থেকে সলিডে ক্লিক করলাম। সলিডে ক্লিক করার পরে এখান থেকে একটা কালো বর্ডার অ্যাড হয়েছে, তো আমি যাচ্ছি কালো কালার না, আমি চাচ্ছি সাদা কালার অ্যাড করার জন্য। এখান থেকে আমি হোয়াইট ক্লিক করে দিলাম। কী হয়েছে? আমাদের একটা হোয়াইট বর্ডার অ্যাড হয়েছে। এখান থেকে আমি কি করব, এটাকে জাস্ট আমি একটু বড় ছোটো করতে পারবো, মানে মোটা করতে পারবো, চিকন করতে পারবো। দেন এখান থেকে আমি কি করবো, এটাকে একটু রেডিয়াস করে দেবো। রেডিয়াস মানে হলো গোল, মানে চারপাশে একটা গোল শেপ হয় এটা। ওকে, এটা আমাদের মানে ইনিশিয়ালি একটু সুন্দর লাগতেছে, আগের থেকে বেটার, তাই তো? তো আপনি চাইলে এই বাটন অর্ডার করতে চাই বাটনটাকে টেনে নিচে দিতে পারেন। ওকে, তাহলে আরও সুন্দর লাগবে, আর পারফেক্ট লাগবে এবং আর একটু স্মার্ট লাগবে বিষয়টা। ওকে, তার আমাদের প্রথম হেডিংয়ের যে ডিজাইন, এটা কাজ শেষ। দেন হলো কি আমাদের একটা ভিডিও থাকবে, অথবা এখানে যে ছবিটা অ্যাড করছে এখানে আপনি চাইলে এখানে, আমি যেখানে ছবি অ্যাড করছি আপনি চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। কীভাবে? এখানে প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিডিও থেকে টেনে ছেড়ে দিবেন। দেন এখান থেকে এই যে লিঙ্ক আছে, আপনি এখান থেকে সোর্সে ইউটিউবে সিলেক্ট করে ইউটিউবে প্রথমে ভিডিওটা আপলোড দেবেন। ইউটিউবে আপলোড দিয়ে ইউটিউবে ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দেবেন। এখানে দিলে এরকম আসবে। দেন এখান থেকে স্টাইল থেকে আপনি চাইলে রেশিওটাকে 1/1 করে দেন এখান থেকে আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন অ্যাডভান্স থেকে এসে। দেখেন এখান থেকে 1/1 করার পরে অ্যাডভান্স থেকে এই যে উইথ থাকে এটাকে আমি কাস্টম করতে পারবো। উইথ কাস্টম করে এটাকে আমি ছোটো বড়ো করতে পারবো। দেখেন ছোটো বড়ো করার পরে অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিতে পারবো। ওকে, মানে আমি কিন্তু সব কিছু দেখাচ্ছি, যেটা যেটা প্রয়োজন সব কিছু দেখাচ্ছি। একটু ধৈর্য সহকারে সব কিছু দেখেন, আশা করা যায় ভালো হবে ইনশাল্লাহ। এখান থেকে আপনি চাইলে বর্ডার অ্যাড করতে পারেন। কিছু কিছু জায়গায় বর্ডার স্টাইল ব্যাকগ্রাউন্ড স্টাইলে থাকে, কিছু কিছু ক্ষেত্রে সেটা আপনার অ্যাডভান্সে থাকে। সেটা আপনাকে দেখতে হবে যে কোথায় আছে, খুঁজতে হবে। তবে অপশন থাকবে, এখানে না থাকলেও অন্য জায়গায় থাকবে। ঠিক আছে, ফরম্যাট কিন্তু সেম। এখান থেকে আসার পরে আমি এখান থেকে বর্ডারে আসলাম, আসার পরে এখান থেকে সলিড দিলাম, সেম ফরম্যাট। এখান থেকে আমি বর্ডারটা বাড়াইলাম, এখান থেকে কালার আমি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এখান থেকে রেডিয়াসটা আমি বাড়াইলাম, ভিডিওর মানে একটু গোল করে দিলাম। আপনি চাইলে এটাকে আপনি 150% করে দেন, নো প্রবলেম। আপনি চাইলে এটাকে 100% করে দেন, গোল হয়ে গেল। এখন আপনি আপনার বিজনেসে যেভাবে দিতে চান আপনি এইভাবে দিবেন। ওকে, এটা আমার প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিই। আমার এই অপশনটা আমার প্রয়োজন নাই। ওকে, এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, তো আপনি চাইলে এভাবে ভিডিও অ্যাড করতে পারবেন। দেন আমাদের নেক্সট কি প্রয়োজন? নেক্সট হলো আমাদের একটা লেখা অ্যাড করতে হবে। এই লেখাটা, আচ্ছা ধরেন আমি এই লেখাটা অ্যাড করবো। কীভাবে অ্যাড করব? সেম একদম। এখান থেকে আমরা কি করব, এখান থেকে প্লাসে ক্লিক করে কন্টেনার নিতে পারি। কন্টেনার নিয়ে ফ্লেক্স বক্সে দেন আমরা এখান থেকে একটা কন্টেনার নিয়ে দেন আমরা এখান থেকে একটা লেখা অ্যাড করতে পারবো। এখন এই লেখাটা অ্যাড করবো, যাবো সেখান থেকে একটা লেখা নিয়ে আসি চ্যাটজিপিটি থেকে। ধরেন এই লেখাটা আমি নিয়ে আসি, এই লেখাটা কপি করে এই লেখাটা আমি নিয়ে আসলাম। নিয়ে এসে দেন আমি এটাকে সেন্টার করে দিলাম। সেন্টার করে দিয়ে এখন আপনি আপনার মতো করে কালারটা একটু অ্যাডজাস্ট করে নেন। সাপোজ আমি এই কালারটা দিব, এই কালারটা দিয়ে আমি এটাকে দিব হিন্দ শিলিগুড়ি। হ্যাঁ, এখানে আপনি এটা আপনার মতো করে একটু বড় ছোটো করে দেন, যেভাবে ভালো হয়। ডিজাইনের অনেক ধরন আছে, এখন আপনার কাছে ডিজাইনটা ভালো লাগে নাই, তবে অন্য কাছে ভালো লাগছে। ঠিক আছে, এখন ডিপেন্ড করে আপনি কীভাবে ডিজাইনটা চাচ্ছেন। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটার এই যে হেডিং লিখছেন এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, যে ব্যাকগ্রাউন্ডে একটা হালকা শ্যাডো থাকবে, দেন উপরে আপনার লেখাটা থাকবে। তাহলে কিভাবে হবে দেখেন। তাহলে আমি এখান থেকে একটা কালার, এটা আপাতত একটা কালার দেই, দিয়ে আমি জাস্ট অ্যাডভান্সে আসি। আসার পরে এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ডে আসি, দেন এখান থেকে যে বললাম না কিছু কিছু এলিমেন্টে ব্যাকগ্রাউন্ড দিতে হবে আপনাকে, স্টাইল থেকে কিছু কিছু এলিমেন্টে আপনাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে অ্যাডভান্স থেকে। সেম ফরম্যাট, আপনি এখান থেকে আসার পরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলেন। সাপোজ আমি এখান থেকে একটা গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম।
নর্মাল থিং দিয়ে আমি এখান থেকে লেআউট থেকে চারপাশে একটা প্যাডিং দিব। প্যাডিং মানে ভিতর থেকে জায়গা নিচ্ছে, আর মার্জিন মানে হলো বাহির থেকে জায়গা নিচ্ছে। দেখেন আমি যখন এটাকে মার্জিন নিচ্ছি চারপাশ থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে বাহির থেকে জায়গা নিচ্ছে। যখন আমি এটাকে জিরো করে দিচ্ছি মানে আগের মতো হয়ে গেল। যখন আমি ভিতর থেকে ক্লিক করব তখন আমি ভিতর থেকে জায়গা নিচ্ছে, তার মানে কি আমার ভিতর থেকে স্পেসটা মানে ফাঁকা হচ্ছে। ওকে, তো আমি এটাকে সাপোজ 50 করে রাখলাম। দেন আমি চাচ্ছি এইটাকে একটা বর্ডার করার জন্য। দেখেন আমি যদি এটাকে যদি সলিড বর্ডার করি, সলিড বর্ডার করা যদি আমি এটাকে যদি একটু বর্ডারটা একটু রেডিয়াস করে দেই, মানে একটু গোল করে দেই, ঠিক আছে, আপনি একটু চিকন করে দেন, মানে আপনার যেভাবে ডিজাইনটা ভালো লাগে আপনি এখান থেকে কালারটাকে হোয়াইট করে দেন। পারফেক্ট, মানে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, চলে। হ্যাঁ, এটা হলো একটা ফ্যাক্ট। তারপরে ধরেন আমি এখান থেকে যাচ্ছি কি অ্যাড করতে, তো আমি এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, আমি এগুলো চাচ্ছি এগুলো ক্যারোসেলভাবে অ্যাড করতে, মানে ইউজার পাশাপাশি দিয়ে সে অ্যাড করতে পারবে। কীভাবে অ্যাড করবে দেখেন, এখান থেকে আমরা কি করব, আবারও অ্যাড এলিমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ইমেজে সার্চ করব। এখান থেকে আমরা ইমেজ লিখে সার্চ করব, ইমেজ। দেন ইমেজ ক্যারোসেল। ইমেজ ক্যারোসেল এখানে আমরা কি করব, টেনে এখান থেকে আমরা ছেড়ে দেব। দেখেন যখন আমি এখানে ছেড়ে দিচ্ছি তখন এখানে আমাদের যে ইমেজ অ্যাড করার একটা অপশন চলে আসছে। দেখেন এখান থেকে যখন আমরা অ্যাড ইমেজে ক্লিক করব, মানে অনেকগুলো ইমেজ আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। দেখেন অ্যাড ইমেজে ক্লিক করার পরে আমি যখন এখান থেকে আমাদের সবগুলো ছবি আপলোড করব, এইটা সাপোজ এটা আমি আপলোড করব। সাপোজ আপলোড করার পরে ক্রিয়েট অ্যান্ড ইনসার্ট গ্যালারি আপলোড করার পরে এখান থেকে আমি থাম্বনেল থেকে ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পরে আমার এখান থেকে স্টাইল থেকে আসার পরে ইমেজ নামে যে অপশন আসছে, আমি চাচ্ছি কি আমি তো আপনাকে বোঝাই বিষয়টা। যখন আমি ইমেজগুলো আনলাম তখন কিন্তু এটা স্পেস নাই, চারপাশে একটা স্পেস থাকলে ডিজাইনটা সুন্দর লাগবে আরও, তাই তো? এখান থেকে কী করবো, আমরা স্টাইলে আসবো, আসার পরে ইমেজে আসবো, আসার পরে এখান থেকে স্পেসে যাব, স্পেস থেকে কাস্টম ক্লিক করে দেবো। দেখেন এখান থেকে আমি চাইলে কমাইতে বাড়াতে পারবো। এখন আমি যদি এখান থেকে একটু কমায় দেই, পারফেক্ট যেভাবে ভালো হয় দিলাম। দেন তারপরে বর্ডার টাইপ দেবো সলিড দিয়ে আপনি সাপোজ এখান থেকে লাল মানে আপনার যেটা বেটার হয়, আমি আবারও বলছি যেভাবে ভালো হয়। হ্যাঁ, ধরেন আমি এখান থেকে লাল কালারে দিব, সাপোজ এটাই দিলাম। দিয়ে আমি সাপোজ এটাকে আমি বর্ডার ওয়েটা একটু বাড়ায় দিই, এটা রেডিয়াস করে দিই একটু ভালো করে। হ্যাঁ, ওকে হয়ে গেল। তো এখন আপনার এখানেও মানে আপনি ইমেজ ক্যারোসেল অ্যাড করে দিলেন। দেন এখান থেকে আপনি একটা হেডিং অ্যাড করে দিলেন বোঝার জন্য যে আমাদের জাস্ট একটা লেখা আপনি আপনার মতো করে লিখবেন যে আপনার প্রোডাক্টের সাথে কোনটা অ্যাডজাস্ট হয়, আপনার ডিজাইনের সাথে কোনটা ভালো হয়, সেটা আপনাকে বুঝে আপনার মতো করে করতে হবে। আমি জাস্ট আপনাকে ফরম্যাটটা দেখাচ্ছি যে কীভাবে করতে হয় বিষয়টা, কোনটা কীভাবে করতে হয়, আপনি কীভাবে চাচ্ছেন সেগুলো প্রত্যেকটা অপশনে চলে আসবে। শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনার প্রত্যেকটা অপশনে আস্তে আস্তে সবগুলো চলে আসবে, নো প্রবলেম। এখান থেকে যদি আমি মিডিয়ামে ক্লিক করি অথবা আমি যদি এখান থেকে সেমি বোল্ডে ক্লিক করি, একটু বাড়ায় দিই, ওকে, তাহলে কী হয়েছে, আমাদের কালেকশনগুলো দেখার জন্য একটা ক্যারোসেল অ্যাড হয়ে গেল। আমাদের এখানে সবগুলো প্রোডাক্ট এখান থেকে কাস্টমার দেখতে পারবে। ওকে, তারপরে হলো আমাদের এখানে একটা কাস্টমার ডিটেলস অথবা একটা প্রোডাক্টের ইনফরমেশন। এখানে আমি যদি আবার হেডিং নিয়ে আসি, হেডিং এখানে যদি ছেড়ে দেই, দেওয়ার পরে সাপোজ এখান থেকে আমি কি করব, কি সুবিধা পাবেন আমাদের এখান থেকে, সাপোজ আমি এখান থেকে এইটাই লিখে দিই, কি সুবিধা পাবেন। এখন এখানে আপনি আপনার মতো করে লিখে দেন, নো প্রবলেম। এখান থেকে আপনি লিখে দেন সেন্টার, মানে সেন্টার নিয়ে আসেন। দেন এটাকে আপনি দেন হোয়াইট কালার, দেন ব্যাকগ্রাউন্ড করে দেন আপনি, মানে সবগুলোতে প্রায় সেম এলিমেন্ট ব্যবহার করতে হয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাপোজ আমি এটাই দিয়ে দিই, তাহলে এটা কালার থিমটা ঠিক থাকবে। হ্যাঁ, দেন এখান থেকে লেআউট থেকে আমি কি করব, প্যাডিংটা বাড়ায় দিব কারণ আমি ভিতর থেকে জায়গা নিতে চাচ্ছি। দেন এখান থেকে স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে আমি ফন্ট চেঞ্জ করে দেব। শেষ, আমাদের এই
হেয়ার টাইটেল লেখা শেষ। দেন আমি কি করব, নিচে এরকম স্টাইল করে আমাদের ফিচার্সগুলো লিখে দেব। কিভাবে লিখব দেখেন, এখান থেকে আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করে দেব। অ্যাড এলিমেন্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে আমরা এখান থেকে যদি একটু আরও নিচে স্ক্রল করি, একটু আরও নিচে স্ক্রল করি, এই তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আইকন লিস্ট। আইকন লিস্টে ক্লিক করার পর আমরা এখান থেকে ছেড়ে দিব আইকন লিস্ট। ছেড়ে দেওয়ার পরে আপনি যেখানে চাচ্ছেন সেখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আপনি এখান থেকে যে আমাদের যে আইকনগুলো আছে এগুলো আমরা জাস্ট প্রত্যেকটাতে লিখে দেই। দেখেন প্রত্যেকটাতে আমি লিখে দেওয়া, সাপোজ আমি এখানে একটা আইকন ইউজ করব, এই চেক মার্ক। আমি কিভাবে করছি, জাস্ট আপনি আইকন থেকে ক্লিক করছি, ক্লিক করার পরে আপনি এখান থেকে স্ক্রল করতে করতে অনেক আইকন পাবেন। আপনার যেটা পারফেক্ট মনে হয় আপনি সেটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো দেওয়ার পরে আপনি সাপোজ এখান থেকে আমি এটা দিয়ে দিলাম ইসলামিক নিয়মে সুন্দর ডিজাইন, তারপরে প্রিমিয়াম কাগজে প্রিন্টেড ডিজাইন। হ্যাঁ, এখন আপনি কি করবেন, এটাকে আপনি এখান থেকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে আবার এটাকে এখানে করলাম, আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখান থেকে আমি আবার নামটা চেঞ্জ করে দিলাম। দেন আমি আবার ডুপ্লিকেট করলাম। দেন বাসায় ডেলিভারি এটা লিখে দিলাম, ঠিক আছে। মানে আপনি আপনার বিজনেসের জন্য যেভাবে লিখতে পারেন, ঠিক আছে। এখন আপনি এটাকে একটু সেন্টারে নিয়ে আসেন, তাহলে আপনি একটু স্পেসটা বাড়ায় দেন, আইকনটা একটু বড় করেন, হ্যাঁ, লেখার গ্যাপটা একটু বাড়ান, আপনি টেক্সটটা একটু বড় করে দেন, আপনার যেভাবে সুবিধা হয়। দেখেন এখান থেকে হিন্দ শিলিগুড়ি লিখছে, আপনার যদি সবগুলো ডিজাইন যে একদম হুবহু কপি করতে হবে এরকমও না, এরকম এরকম হইলো। হ্যাঁ, দেন আপনি এখান থেকে কালো কালার করে দেন লেখার স্টাইল, আইকনের কালার চেঞ্জ করে দিতে পারবেন। সাপোজ এখান থেকে আইকনের কালার আপনি এটা দিয়ে দেন, নো প্রবলেম। হ্যাঁ, আইকন আপনি একটু বড় করেন আপনার মতো করে, হয়ে গেল। মানে একটা আনুমানিক মানে একটা স্টেমের ডিজাইন যেটা আপনি পোস্ট করতে পারবেন এরকম হয়ে গেল। তারপরে হলো সাপোজ আপনি এখানে চাচ্ছেন এরকম ফ্রেম করার জন্য দুই পাশে দুইটা করার পরে এখান থেকে সাপোজ আপনি এখান থেকে আবার এখান থেকে আমরা কি করব, এই যে নিচে দেখুন এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে প্লাসে ক্লিক করে দেবো, আমরা কন্টেনার অ্যাড করব। দেখেন এখানে ফ্লেক্স বক্স থেকে দেখেন এখানে আমরা দুইটা জিনিস চাচ্ছি পাশাপাশি, তার মানে আমরা এখান থেকে এই দুইটা স্ট্রাকচার যেটা আছে সেটা আমরা অ্যাড করব। ওকে, অ্যাড করার পরে আমরা জাস্ট নর্মালি প্রথমেই এই যে কন্টেনার নিচে কন্টেনারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। কন্টেনার ব্যাকগ্রাউন্ডটা কোনটা ছিল, এইটা। ওকে, আমরা এখন এই কালারটা দেবো কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে। ওকে, আমরা এখন এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডটা আমরা স্টাইল করব। মানে এখান থেকে আমরা ক্লিক করছি অথবা এডিট এলিমেন্ট কন্টেনারে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। ওকে, এখান থেকে আমি চাইলে এই কালারটা নিতে পারি। তার মানে কি আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড হয়ে গেছে, দেখেন সেভ টাইপের। ওকে, আমি এখন চাচ্ছি এক পিসের একটা কম্বো, দুই পিসের একটা কম্বো। এখন আমি চাচ্ছি কীরকম, ধরেন আচ্ছা আমি লিখে দিই, এটা একটু লিখে দিই, ভালো হবে আশা করি। ধরেন আমি এখানে অ্যাড করতে চাচ্ছি একটা কন্টেইনার, যেটার ভিতরে আমি দিব হেডিং এবং এখানে দিব এক পিসের কম্বো। দেন আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। দেন এখানে লিখে দিব দুই পিসের কম্বো। ওকে, এখন আমি কি করব, এই যে আমি ভিতরে হেডিংটা নিছি সেম টাইপের ভাবে এরকম একটা বর্ডার দিয়ে দেবো, তাহলে কি হবে, একটু সুন্দর লাগবে বিষয়টা। দেখেন না কি হয়, আমি জাস্ট এটাকে যে নিয়ে এলাম, এডিট কন্টেনারে ক্লিক করে এখান থেকে আসার পরে এখান থেকে আমরা আচ্ছা আপনি আরেকটা ইজি কাজ করতে পারেন। জাস্ট একটু ব্যাকে যাই। ওকে, এখান থেকে নর্মালি আপনি এক্সট্রা কন্টেনার এখান থেকে প্লাসে ক্লিক করে না নিয়ে, এই যে প্লাসে ক্লিক করে না নিয়ে, আচ্ছা ওয়েট, আমি এখান থেকে আবার একটু কালারটা অ্যাড করে দিই। আমাদের একটু এডিট কন্টেনারে ক্লিক করে কালারটা অ্যাড করে দিলাম। অ্যান্ড এখানে এসে ক্লিক করে আপনি জাস্ট হেডিং অ্যাড করে দিবেন। হেডিং অ্যাড করে আপনি দিবেন প্রথম কম্বো অথবা এক পিসের কম্বো 800 টাকা, সাপোজ 600 টাকা। দেন আপনি এখানে লিখে দিলেন, এখানে আপনি কালারটা একটু চেঞ্জ করে দেন হোয়াইট কালার। দেন টাইপোগ্রাফিটা চেঞ্জ হবে,
হিন্দ শিলিগুড়ি। দেন এটার আপনি একটু বোল্ড করে দেন। দেন এটাকে আপনি একটু প্যাডিং বাড়ায়া দেন চারপাশে। দেন এটা অ্যালাইনমেন্ট করেন সেন্টার। দেন আপনি এটাকে কি করবেন, বর্ডার করবেন, বর্ডার করে দিবেন সলিড বর্ডার। দেন এটাকে কালার দিবেন হোয়াইট। দেন আপনি এটাকে একটু বাড়ায় দেবেন, একটু হোয়াইট আপনি কম আপনার মতো করে যেটা বেটার হয়, ঠিক আছে। দেন এটাকে আপনি একটু গোল করে দেন। এখন আপনি চাইলে এটাকে আপনি এই লেআউটটাকে আরও প্যাডিং বাড়ায় আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, নর্মাল থিং। এই একটা সিস্টেম আছে। এর পরেরটা আমি অন্যভাবে করে দিচ্ছি। আরেকটা সিস্টেম হলো, এই এডিট কন্টেন্টে ক্লিক করার পরে ব্যাকে আসবেন, আসার পরে বর্ডারে ক্লিক করে দিবেন, সলিডে ক্লিক করে দিবেন। সলিডে ক্লিক করার পরে এখান থেকে আপনি মানে হোয়াইট ক্লিক করে দিছি। দেন আপনি এখান থেকে বর্ডার রেডিয়াস ক্লিক করে দিলাম, মানে বর্ডার রেডিয়াস করে দিয়েছে। দেন সেমভাবে এই যেখানে যে লেখাটা আছে জাস্ট আমি এখান থেকে কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। তবে প্রথমে যেই স্টাইলটা দেখাইছি সেটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড না। দ্বিতীয় যেটা দেখাইছি সেটা হলো আপনার স্ট্যান্ডার্ড। কীভাবে আমরা জাস্ট এডিট কন্টেইনার করে ওইটাকে আমরা এডিট করছি, ঠিক আছে। আমি প্রথমটাতে শুধু টেক্সট ফোকাস করে কাজ করেছি। সুতরাং আপনাকে সকল প্রসেস জানতে হবে। দেন আপনার সাথে যেটা অ্যাডজাস্ট হয় সেটা আপনাকে করতে হবে, ওকে। আচ্ছা, দেন আমি এটাকে একটু বোল্ড করে নেই। আচ্ছা, বোল্ড করে যদি একটু ট্রাই করি, হয়ে গেল। দেন আপনি এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। যেমন ধরেন এখানে ডেলিভারি চার্জ ফ্রি অ্যাড করছে। এখন আপনি এখান থেকে একটা হেডিং অ্যাড করেন আবার, যে ডেলিভারি চার্জ ফ্রি, হ্যাঁ। এখন আপনি এখান থেকে লিখে দেন বা কালার চেঞ্জ করে দেন, অথবা আপনি ইয়েলো কালার দেন, নো প্রবলেম। এখানে আপনি ইয়েলো কালার দেন, সমস্যা তো নাই নাকি। দেন এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিলাম, হিন্দ শিলিগুড়ি, ওকে। দেন ওটাকে একটু বড় করে দিলাম আপনার মতো করে, যেভাবে দিতে চান। এটা কাজ শেষে আপনি চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন, আপনি যে ডিজাইনটা ফলো করেন সেভাবে। এবং আপনি চাইলে এখানে একটা বাটন অ্যাড করতে পারবেন। যেমন এখান থেকে যে বাটনটা অ্যাড করছে, আমরা বাটনটা কপি করে দেন এখানে আমরা পেস্ট করে দিব। তাহলে আমাদের বাটনটা চলে আসছে, এখানে আমরা চাইলে পেস্ট করে দিতে পারি। আচ্ছা, হয়ে গেল আমাদের একটা বাটন। আমাদের মূলত ডিজাইনটা মোটামুটি হয়ে গেল। আরও কিছু বাকি আছে, সেটা আমি দেখাচ্ছি। তারপরে হলো, আচ্ছা এগুলো আমাদের অলরেডি অ্যাড করা হয়েছে, এগুলো কাজ শেষ। এই তো এটার কাজ ছিল এতটুকুই। মানে হলো যে আমাদের মোটামুটি যা যা প্রয়োজন লাগে একটা ডিজাইনে, হেডিং লাগে, আমাদের ক্যারোসেল লাগে, ভিডিও অ্যাড করতে হয় সেটা দেখানো হয়েছে। তারপর আমাদের হেডিং, আমাদের আইকনিক টেক্সট, হ্যাঁ, আমাদের চেক আউট পেজ, সব কিছু। এখন চেক আউট পেজে কিছু কাজ আছে, যেমন কালার চেঞ্জ করতে হবে আমাদের কালার থিম ছিল এটা, আমাদের কালার চেক আউট পেজের কালার থিম চেঞ্জ করতে হবে। সাপোজ আমরা এখান থেকে এডিট কন্টেনারে ক্লিক করার পরে চেক আউটের এখানে ক্লিক করে এডিট কন্টেনারে ক্লিক করার পরে স্টাইলে আসার পরে বর্ডারে ক্লিক করব। দেখেন এখানে একটা বর্ডার দেওয়া আছে। আপনি চাইলে বর্ডারটাকে রিমুভ করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে মানে এখান থেকে একদম নাই করে দিতে পারেন, তাহলে বর্ডারটা অ্যাড হবে না, ওকে। তারপরে আপনি চাইলে এখান থেকে এই কালারটা চেঞ্জ করতে পারেন। যেমন এখান থেকে আমাদের যদি আমরা একটু বর্ডারটাকে ইয়ে করি, চেক আউটটাকে একটু এডিট করি, চেক আউটে ক্লিক করি, এডিট চেক আউট ফর্ম, দেন স্টাইলে ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রাইমারি ফর্ম কালার আছে এইটা, এখান থেকে আমরা এই কালারটা চুজ করে দেবো। তাহলে আমাদের কী হয়েছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি আমাদের প্রাইমারি কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এ হলো ফ্যাক্ট। তো মানে এইটা হলো মেইনলি আমাদের একটা সিস্টেম। আরও অনেক অনেক অপশন আছে, আমি দেখাচ্ছি সেগুলা। এবং আরেকটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বাকি আছে, আমাদের মোবাইল ফ্রেন্ডলি। আমাদের কিন্তু ওয়েবসাইট মেইনলি ফোকাস থাকে মোবাইল ফ্রেন্ডলি, আমাদের ইউজার অধিকাংশ মোবাইল থেকে আসে, সেজন্য আমাদের মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করতে হয়, এবং সেটা দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট। এখানে দেখেন আমাদের অনেক অপশন আছে, হেডিং, ইমেজ, ভিডিও, ডিভাইডার, বাটন, স্পেস, হ্যাঁ, ম্যাপস, আইকন। এত কিছু প্রয়োজন হয় না, যতটুকু প্রয়োজন হয় সবগুলো আমাদের অলরেডি ব্যবহার করা হয়েছে। তারপরে আপনি এগুলো ব্যবহার করে করে দেখতে পারেন এগুলোতে কী হয়।
এই যেগুলো যারা লক করা আছে এগুলো প্রো ভার্সন, এগুলো আপনাদের প্রয়োজন নাই, এগুলো নিয়ে আপনি মাথা ঘামানোর কোনো দরকার নাই। জাস্ট যেগুলো আছে ওগুলো নিয়ে ভাবেন। তারপরে আরেকটা বিষয় আছে যে FAQ সেকশন, প্রশ্ন উত্তর অ্যাড করে, সেটা অ্যাড করার জন্য আমি সেটাও দেখাই দিচ্ছি। জাস্ট একদম নর্মাল থিং, এখান থেকে জাস্ট আপনি এটা সিলেক্ট টান দিয়ে নিয়ে আসবেন, অ্যাকর্ডিংশন এখান থেকে টান দিয়ে নিয়ে আসবেন। এখন আপনি যেখানে চান, সাপোজ আমি এখানে চাচ্ছি, ঠিক আছে। এখন এটা একটু প্যারা, আপনি এখান থেকে প্যারা না মেলে এটা নর্মাল থিং, এখান থেকে প্লাসে ক্লিক করবেন, প্রথমে কন্টেইনার নেবেন, নেওয়ার পরে এখান থেকে একটা ফ্লেক্সবক্স কন্টেইনার নিয়ে ফেলবেন। নেওয়ার পরে প্লাসে ক্লিক করে দেন আপনি এখান থেকে এসে একটা অ্যাকোমোডেশন নিয়ে নেবেন। ওকে, এখন কাজ শেষ। এখন ধরেন আপনি এখান দিলেন আপনার আপনার কিসের বিজনেস, সাপোজ আপনি এখানে অ্যান্সার দিলেন, এখানে এখানে আপনি অ্যান্সার দিলেন যে সরি, এখানে আপনি একটা হ্যারিং নিতে হবে। এখানে আপনি সাপোজ অ্যান্সার দিলেন যে আমার আমার কাপড়ের বিজনেস। ওকে, এখন কী হবে বিষয়টা দেখেন, আমি যদি একটাটায় যদি এডিট করি, এই দুইটা যদি কেটে দেই, এখন কেউ যদি এখানে ক্লিক করে তাহলে সে আমার দেখতে পারবে আমার প্রশ্ন উত্তর। সাপোজ এখানে অনেক কিছু থাকে, যেমন আপনাদের রিটার্ন পলিসি কী, রিফান্ড পলিসি কী, এগুলো থাকলে এখানে আমাদের প্রশ্ন উত্তর অ্যাড করা যায়। এবং সেম ফরম্যাট আপনি এখান থেকে স্টাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনি হেডারের টাইটেল, কালার সব চেঞ্জ করতে পারবেন, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন, কন্টেন্টের টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন। সেমভাবে আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনি স্টাইলের কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সব কিছু করতে পারবেন ইন ডিটেলসে। আপনাকে একটু নিজে নিজে প্র্যাকটিস করতে হবে আরও বেশি। এখন আরও নিচে আসেন, নিচে অনেক অপশন আছে, অনেক অপশন। এখানে রেটিংয়ের একটা অপশন আছে, আপনার প্রোডাক্টের রেটিং অ্যাড করার জন্য। এগুলো প্রয়োজন নাই, ঠিক আছে। যেগুলো মেনলি প্রয়োজন হয়, দেখেন আমাদের কিন্তু আর কিছু ব্যবহার করা ছাড়া আমাদের ল্যান্ডিং পেজ হয়ে গেছে, আমাদের কাছে আর কিছু প্রয়োজন নাই। আমাদের নর্মালি যে ল্যান্ডিং পেজগুলো হয়, তো যেটা প্রয়োজন আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ হয়ে গেছে, ঠিক আছে। এখন যেই কেউ চাইলে এখান থেকে অর্ডার করতে পারো। আমি জাস্ট এটাকে যদি অন্য একটা আমাদের ইনকামিং মোডে নিয়ে আসি, এখান থেকে যদি আমি অর্ডার করতে চাইতে ক্লিক করি, আচ্ছা ওয়েট, এটা আমাদের সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, যে অর্ডার করতে বাটনে ক্লিক করার পরে অর্ডার এখনও এখানে নিয়ে আসতেছে না, তাই তো। এটা আমাদের কাজটা শেষ করে ফেলি। আমরা কি করব, প্রথমেই আমরা চাচ্ছি যে অর্ডার বাটনে ক্লিক করার পরে আমাদেরকে এইখানে নিয়ে আসবে। ওকে, এটা এখানে নিয়ে আসার জন্য আমরা প্রথমে কি করব, এই জায়গাটাতে ক্লিক করব, যেখানে নিয়ে আসতে চাই সেখানে ক্লিক করব। আপনি চাইলে অর্ডার বাটনে ক্লিক করার পরে আপনি চাইলে এখানেও নিয়ে আসতে পারেন। আপনি যেটাকে ফোকাস করেন অথবা যেটাকে টার্গেট করেন, আপনি যেখানে নিয়ে আসতে চান সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখান থেকে আপনি CSS আইডিতে লিখে দেবেন, ঠিক আছে। আইডি দিবেন সাপোজ অর্ডার, আপনি এখান থেকে অবশ্যই ইংলিশে দিতে হবে। অর্ডার দেওয়ার পরে আপনি জাস্ট সেম যে লেখাটা লিখছেন সেটাই আপনি এখানে লিখে দেবেন। লেখার আগে হ্যাশ দিবেন, যে হ্যাশ দেওয়ার পরে লিখে দেবেন, ঠিক আছে। দেন আপনি প্রত্যেকটা বাটনে আপনি এভাবে লিখে দেন, তাহলে হয়ে যাবে। দেন আপনি যদি এটাকে পাবলিশ করে দেন, যদি আমি এটাকে একটু লিঙ্ক করি, এন্টার দেই, দেখেন এখানে যদি এখন আসি, ডিটেলটা আমাকে এখানে নিয়ে আসতেছে। কি হচ্ছে দেখেন, এখানে ক্লিক করলে আমাকে এখানে নিয়ে আসতেছে। দেন আমি যদি একটা অর্ডার করতে চাই, আমার ঢাকা সিটির বাইরে সিলেক্ট করে অর্ডার করি, তাহলে আমার ঢাকা সিটির বাইরে 110 টাকা অ্যাড হয়ে যাচ্ছে। দেন আমি এখান থেকে অর্ডার প্লেসে ক্লিক করার পরে আমাদের অর্ডার হয়ে গেছে। ওকে, আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের নর্মালি প্রথম যে হোম পেজটা হবে, ল্যান্ডিং পেজ, সেটা কাজ শেষ। সেখানে আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন, সেটা একান্তে আপনার ব্যক্তিগত বিষয়। এখান থেকে আপনি অনেক অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আমাদের যদি আমরা ড্যাশবোর্ডে চলে আসি, আসার পরে আমাদের কার্ট ফ্লো ফানেল থেকে আমাদের থ্যাংক ইউ পেজটা এডিট করতে হবে। ওকে, আমরা এখান থেকে এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে থ্যাংক ইউ পেজে আবার ভিউ স্টেপে ক্লিক করি। দেন এটা আমরা এডিট এলিমেন্টরে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা থ্যাংক ইউ পেজটাকে এডিট করতে পারবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ পেজটাকে আমরা যদি এডিট করতে চাই তাহলে আমরা জাস্ট নর্মালি এখান থেকে এগুলো কেটে দিতে পারি অথবা রাখতেও পারি, নো প্রবলেম। এখান থেকে আপনি লোগোটা চেঞ্জ করে দেন। সাপোজ আমরা এটা লোগো রেখেছি, এটা আপনি আপনার মতো করে একটু সাইজ ছোটো করে দেন, নো প্রবলেম। এখান থেকে আপনি আপনার মতো করে লিখে দেন যে সাপোজ অভিনন্দন আপনার, হ্যাঁ অভিনন্দন, আপনি এটা লিখে দিলেন। সাপোজ লিখে দিয়ে আপনি এটাকে ফন্ট চেঞ্জ করে দিলেন। এখানে অনেক কিছু আছে,
সাপোজ এখানে আপনি লিখে দিলেন হিন্দ শিলিগুড়ি। হ্যাঁ, এখানে আপনি লিখে দেন যে আপনার অর্ডারটি সফলভাবে প্লেস হয়েছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। ফাইন, আমাদের এটা কাজ শেষ। দেন এখান থেকে আমরা চাইলে এখান থেকে এই লেখাটার চেঞ্জ মানে এরা ফন্ট চেঞ্জ করে দিতে পারবো, আমাদের কাজ শেষ হয়ে যাবে। ওকে, দেন আমরা এখান থেকে আমরা চাইলে এই যে এখানে ক্লিক করে এডিট কন্টেনারে ক্লিক করে স্টাইলে আসার পরে বর্ডারটাকে আমরা নাই করে দিতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে এগুলো কেটে দিতে পারি, অথবা আমরা জয়েন নাওতে ক্লিক করলে আমরা এখানে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড করা নিয়ে কিছু লিখতে পারি, চাইলে, না চাইলে সমস্যা নেই, এটা কেটে দেন। দেন আপনি এখান থেকে আমাদের 2025 সাল যেটা আমরা নর্মালি প্রথমে অ্যাড করছি সেমভাবে আপনি লিখে দেন, সাপোজ ইসাকুল ইসলাম সিয়াম। দেন আপনি এখান থেকে প্রাইভেসি যেগুলো অ্যাড করে দিলেন, কাজ শেষ। এখন যদি আমি এখানে আবার একটা অর্ডার করি, আবার একটা অর্ডার করলে আমাদেরকে এখন থ্যাংক ইউ পেজে নিয়ে আসবে, আমরা যেটা এখন দিয়েছি। ওকে, দেখেন অভিনন্দন, আপনার অর্ডারটি সফলভাবে প্রসেস হয়েছে। মানে আমাদের একদম সকল ফাংশন অর্ডার নেওয়া সব কিছু শেষ, আমাদের একদম ল্যান্ডিং পেজ একদম বুম করবে ইনশাল্লাহ। এখন ফাইনালি কিছু কথা, সেটা হলো আমাদের ল্যান্ডিং পেজে কী লেখাটা লিখব, কীভাবে লিখব, লেখাগুলো কোত্থেকে পাবো, ইন ডিটেলস সব কিছু নিয়ে আরেকটা ভিডিও হবে। যদি আপনি চান তাহলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনি যদি ভিডিওটা বারবার স্কিপ করে করে টেনে টেনে আস্তে আস্তে দেখতে পারেন তাহলে আপনার জন্য খুবই কার্যকরী হবে। তবে আপনার যদি ফেস টু ফেস সাপোর্ট প্রয়োজন হয়, আপনার যদি আমার সাথে ফেস টু ফেস কথা বলে আমাদের সিক্রেট গ্রুপে জয়েন হওয়ার প্রয়োজন হয়, একদম ইন ডিটেলস সূক্ষ্ম প্রবলেম, এনিথিং প্রবলেম সলভ করতে চাচ্ছেন, আপনার বিজনেসের প্রবলেম, আপনার বিজনেসের জন্য কোন ল্যান্ডিং পেজটা ভালো হবে আপনি বুঝতেছেন না, ইন ডিটেলস আপনি জানতে পারবেন আমাদের সাপোর্ট গ্রুপের মাধ্যমে। তা আপনি যদি আমাদের সাপোর্ট কমিউনিটিতে জয়েন হতে চান তাহলে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে ফর্মটি ফিল আপ করে নিন, আমাদের এখান থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আমাদের কমিউনিটিতে আপনাকে অ্যাড করা হবে ইনশাআল্লাহ। তো আশা করা যায় আপনি আমাদের সাথে থেকে, আমার সাথে থেকে ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু জানতে পারবেন, আপনার বিজনেসে সামান্য হলেও ভালো কিছু এফেক্ট ফেলবে ইনশাআল্লাহ। দোয়া চাই আপনার কাছে এবং আপনার প্রতিও আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপনি ভালো করেন, এটি আমার কাম্য।